যে বাঙালির অধিকার প্রতিষ্ঠার যে বিষয়টি ছিল, অর্থাৎ প্রাদেশিক পরিষদের সভা, সেটিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং স্থগিত করেন, এবং তার পরবর্তীতে বাংলাদেশের মানুষের আন্দোলন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো, সেটা আমরা দেখলাম। এবং আজকের মার্চের প্রধান খবর কি, নিশ্চয়ই আপনারা গণমাধ্যমের খবর যারা খেয়াল করেন তারা দেখেছেন যে নানাভাবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যে ধরনের গুজব এবং যে ধরনের ষড়যন্ত্র এবং রাজনীতির পাল্টা প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে, সেই সংশ্লিষ্ট বেশ কিছু খবরই রয়েছে। এটি নিউজ আজকে খবরগুলোতে যে শিরোনাম করেছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটি কথা, যে আমরা আমাদের নানা বিষয়ে যে সমস্ত ঢাকায় কূটনীতিবিদরা আছেন তারা একযোগে যে সমস্ত মন্তব্য করেন, এবং আমরা যদি তাদের দেশের স্ট্যান্ডার্ডগুলো দেখি বা তাদের দেশে ঠিক একই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখন তাদের দেশের নীতি নির্ধারকরা কি ভাবেন, আর আমাদের দেশে যারা চাকরি করতে আসেন সেই সংশ্লিষ্ট দেশগুলোর তারা কি বলেন, সেগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক কিন্তু হতেই পারে। এবং আমাদের কূটনীতিবিদরা যারা আসেন তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই যে তাদের সঙ্গে এক শ্রেণীর রাজনীতিবিদ হোক, সুশীল সমাজ হোক, তারা যোগাযোগ করেন, তাদের সঙ্গে নানা ধরনের বিনিময় হতে পারে। অর্থ লেনদেনের কথা বলতে চাই না, কিন্তু সেগুলো মাঝে মাঝে কানে আসে আমাদের। যাই হোক, আমরা আজকে এমন একটি কথা হয়তো বলতে চাই যে সেই 1971 সালের মার্চ এবং আজকের এই মার্চ, বিষয়টি যদি এরকম করি, সেই মার্চ এবং এই মার্চ, যাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, একটু পরিচয় করে দিতে চাই। আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর A.K. আব্দুল মোমেন স্যারকে আমরা পেয়েছি। স্যার, স্বাগত জানাচ্ছি। এবং আমরা পেয়েছি কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, অধ্যাপক ডক্টর মেজবা কামাল, এবং অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারভিন, এবং আমার অসম্ভব রকমের প্রিয় একজন গবেষক মারুফ রসুলকেও আমরা পেয়েছি। আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে শুরু করব। মাননীয় মন্ত্রী, আপনি আজকে যে কথা বলেছেন, এটি নিউজে যেটি শিরোনাম করেছেন, আমরা একটু আপনাকেই দেখাই আপনি কি বলেছেন, তারপর আমরা একটু শুরু করতে চাই। আমরা মাননীয় মন্ত্রীর ইন্টারভিউটি একটু কিছুটা অংশ দেখে আমরা আলোচনায় যাব। আমার যদি আমি বিদেশে উদ্বিগ্ন প্রকাশ করি, কোনো মিডিয়া এটারে আপনার কোনো পাবলিসিটি দিবে না, এই জন্য কেউ উদ্বেগও প্রকাশ করে না। আমার অ্যাম্বাসাডার এই যে মারা যায়, মলে মরে গেল, কিংবা একটা ইউনিভার্সিটিতে মরে গেল, হ্যাঁ, কোনোদিন ওগুলো বাংলাদেশের অ্যাম্বাসাডার কি করে উদ্বেগ প্রকাশ করেছেন, আমেরিকার ক্যাম্পাসের সিকিউরিটি আরো বাড়াইতে হবে, সেইটা উনি ব্যক্ত করেছেন। এইগুলো কোনোদিন আমেরিকান মিডিয়া এন্টারটেইন করবে না। আমার দেশের মিডিয়া এইগুলো সব বর্জন করা উচিত। আপনার মিডিয়া ও লোকে এখানে মাতব্বরি করবে কেন? You should stop giving publicity to this sort of, nuisance. মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, যে গণমাধ্যমে যেভাবে একজন লেখক বলা হচ্ছে যে একজন লেখকের মৃত্যু, কারা হেফাজতে মৃত্যুর পর সেটি নিয়ে রাজনৈতিক দলগুলো যেভাবে বিবৃতি দিলেন যে সরকার তাকে হত্যা করেছে, এবং সেই লেখক পরিচয়টি সবার সামনে এলো, এবং তিনি কি লিখেছেন, মানে তার কোনো বই কিংবা তার কোনো কবিতা, কিংবা আমি অন্তত একটি সংবাদ চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক হিসেবে আমি খুঁজে পাইনি। নিশ্চয়ই আমার সহকর্মী মারুফ সেটি খুঁজবে, লীনা পারভিন অনলাইন অ্যাক্টিভিটিস আমাদের সঙ্গে আছেন, তারা খুঁজবেন, তারা হয়তো রেফারেন্স দিবেন যে হ্যাঁ তিনি লেখক। এবং আমরা নানা পর্যায়ে এই পরিচয়টা আমরা দিচ্ছি, সেই বিতর্কে পরে যাব। এবং কোনো মৃত্যুই কাম্য নয় সেটি একটি, কিন্তু ঘটনার পরপর যেভাবে হত্যা করা হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো, দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো, সেগুলো বলা হলো, এবং পরবর্তীতে আমাদের দেশে যারা চাকরি করতে আসেন তারা একত্রে একটি বিবৃতি দিলেন। কথা হচ্ছে যে কতটা আমলে নিব, এবং কথা হচ্ছে যে সেই সংশ্লিষ্ট দেশের নীতি নির্ধারক যারা, তারা কি কখনো এই বিষয়ে উদ্বিগ্ন দেখিয়েছে? মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। না, আমি যে জিনিসটা বলছি যে উনি বড় কবি, লেখক, ডাজ নট ম্যাটার। জেলে উনি মারা গেছেন, নিশ্চয়ই এটা একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত, এবং যদি উনি অস্বাভাবিকভাবে মারা যায় তার নিশ্চয়ই একটা শাস্তি হওয়া উচিত। তবে অ্যাপার্ট ফ্রম দ্যাট, যেটি বিভিন্ন দেশের কূটনীতিকরা দল বেঁধে ওনারা অপিনিয়ন দেন। আমি যেটা বললাম যে আমেরিকায় যখন তখন মলের মধ্যে লোক মারা যায়, যখন তখন স্কুলে বাচ্চাগুলো মরে যায়, যখন তখন আপনার নাইট ক্লাবে কিংবা রেস্টুরেন্টে লোক মারা যায়, আমাদের রাষ্ট্রদূতরা
তখন দুঃখ প্রকাশ করতে পারেন, কিন্তু দল বেঁধে কেউ বলে না যে আমেরিকার আইন চেঞ্জ করে দাও। আমার বাংলাদেশি লোকজন যদি এই আইন চেঞ্জ করতে বলে, দ্যাটস ফাইন। তারা যদি আমাকে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করতে, দ্যাটস ফাইন। কিন্তু আমার বক্তব্য হলো, যিনি বিদেশি এখানে আসছেন, যার তিনি আবার এখানে অত নাক গলাবেন কেন? আমরা তো তার দেশে যখন কেউ কিছু যদি বলে, ওই দেশের মিডিয়া এটা কখনো আমলেই নেয় না। কিন্তু আমাদের দেশের মিডিয়ার এইরকম বেহাপ্পনা এবং কলোনিস্ট মনোভাব কেন, যে বাইরের কেউ কিছু বললেই এটা মানে শতসদ্য হয়ে গেল। এই কালচারটা পরিবর্তন প্রয়োজন। আমি বলেছি যে আমার দেশের যদি লোক বলে আমাকে, অফকোর্স আই উইল লিসেন টু দ্যাট, এবং এইটা যদি কোনো অন্যায়ভাবে তার হত্যা হয়, অফকোর্স উই উইল ডু এ থরো ইনভেস্টিগেশন, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এবং এর বিচার। কিন্তু অন্যদের মাতব্বরি এইটা আমার পছন্দ নয়, এবং এই মাতব্বরিকে শুড নট বি এনকারেজ বাই আদার্স। এটা বড় দুঃখজনক। এইটাই আমি বলেছি। বিভিন্ন দেশে আপনার লোক, আর জেলের কথাই বলি, আমি আমেরিকা 33 বছর ছিলাম, আমি বহু জেলে প্রায় আপনার ওই কাউন্সিলের জন্য আমাকে যেতে হতো। কখনো গেলাম, গিয়ে দেখলাম আগে যে লোকটার সাথে আলাপ করছি 2 মাস আগে, সে নাই। তো কি মারা গেছে? ইটস নর্মাল দ্যাট। কোনোদিন এই নিয়ে কোনোদিন আমরা উদ্বেগও প্রকাশ করিনি, এই নিয়ে কোনো একটা স্টেটমেন্টও দিইনি। হ্যাঁ, কারণ উই হ্যাভ কনফিডেন্স। এখানে মনে হয় কারো কোনো কনফিডেন্স না। দিস ইজ সো স্যাড এন্ড সিকেনিং। এটার বেসিক বোধহয় রিজনটা হচ্ছে একটা কলোনিয়াল মেন্টালিটি নিয়ে আমরা এখনো এই মেন্টালিটির বোধহয় পরিবর্তন করি। স্যার, কলোনিয়াল মেন্টালিটির কথা আপনি বলছেন, আমি যদি তথ্যপাত্র যদি থাকে যে বাংলাদেশের এখন কি সেই পর্যায়ে বাংলাদেশ রয়েছে যে যারা কথা বলছেন তাদের কথার আদৌ কোনো ম্যাটার করে কিনা, কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে যে কৃষকটি আমার এই কোভিড-19 মধ্যে তার সর্বস্ব দিয়ে উৎপাদনকে সচল রাখলো, তার কাছে এগুলো কি কোনো ম্যাটার করে, নাকি শুধু গুটি কয়েক রাজধানীতে আমরা যেভাবে দেখছি যে আমরা তো জানিই না যে তিনি কি লিখলেন, কেন কারাগারে থাকলো আগস্ট মাস থেকে, আমাদের সুশীল সমাজ তো সেটার খোঁজও নিতে যায়নি। কিন্তু কথা হচ্ছে যে এই যে ইন্ধন দেয়া, গতকালকে 28 তারিখে প্রেস ক্লাবের ঘটনাটি ঘটেছে, প্রেস ক্লাবে কি ইটের টুকরো ছিল? তাহলে এত ইটের টুকরো কোত্থেকে আসলো? এই বিষয়গুলো নিয়ে কি নতুন করে ভাবনার সুযোগ আছে কিনা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী? না, যেটা হচ্ছে গিয়ে আমার এই ইস্যুটা অবশ্যই আমাদের কোনো মহলকে বিব্রত করে, এবং আমরা তো অন্যায় চাই না। অন্যায়ভাবে কিছু হলে হ্যাঁ, সেটার আমরা নিশ্চয়ই সোচ্চার হব। আমি বাংলাদেশ হিসেবে সোচ্চার হব। আপনার আমেরিকায় যত লোক মরে, আমরা তাই বলে তাদের গান কন্ট্রোলটা বন্ধ করার জন্য বলি না, বললে ওরা 1 পয়সার দামও দেবে না। হ্যাঁ, কিন্তু ওনারা আমার আইন সম্পর্কে, আমার আইনের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকতে পারে, আফটার অল হিউম্যান, এটা মানুষই বানিয়েছে, সুতরাং সেই দুর্বলতাটা উনি বের করে বলুক যে এইখানে আপনার আইনের কিছুটা দুর্বলতা আছে, সেইটা আপনি আপনার সংশোধন করেন। উইল বি লিসেনিং টু ইট। কিন্তু এই ডালাই ভাবে কিছু করাটা আমার মনে হয় সমীচীন হয়। কিন্তু আমরা যে বাস্তবতার মধ্য দিয়ে বড় হচ্ছি, নিশ্চয়ই আপনার মনে আছে যে 26শে ফেব্রুয়ারির একটি সংবাদ, যে কি, যে রোহিঙ্গাদের একটি নৌকা ইঞ্জিন বিকল হয়ে গেছে, গভীর সমুদ্রে তারা ঘুরছে, এবং বাংলাদেশ কেন তাদের ফিরিয়ে নিবে না? তাহলে বাংলাদেশই সব ফিরিয়ে নিবে? না, আমি যেটা বলছি যে আমরা উই হ্যাভ নট টেকেন এ কন্ট্রাক্ট যে দুনিয়ার যেখানেই রোহিঙ্গারা বোট পিপল হবে তার দায়িত্ব আমার। এই যে ঘটনা 81 জন রোহিঙ্গা পাওয়া গেছে বাংলাদেশ থেকে 1700 কিলোমিটার দূরে, বিয়ন্ড আর মেরিটাইম বাউন্ডারি। রোহিঙ্গারা আমাদের ন্যাশনাল, তারা ওখানে পাওয়া গেছে। ওখানে কাছাকাছি হচ্ছে ভারত 147 কিলোমিটার দূর, আর কাছাকাছি হচ্ছে মায়ানমার, কাছাকাছি হচ্ছে থাইল্যান্ড। আমাদের ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, ইউএন এর ইটলজের ল অনুযায়ী, যদি এরকম আপনার হাই সিতে কেউ অসুবিধায় পড়ে, তখন ওই এলাকার যে রাষ্ট্রগুলো আছে তাদের ওটা দায়িত্ব যে তারা ওকে হিউম্যানিটেরিয়ান কনসিডারেশনে তাকে গ্রহণ করবে। আমার থেকে কত দূরে। আমি যেটা বলতে চাচ্ছি যে উই হ্যাভ নট টেকেন এ কন্ট্রাক্ট। আমাদের কেউ কন্ট্রাক্ট দেয় নাই যে পৃথিবীর যেখানেই রোহিঙ্গা আপনার অসুবিধায় পড়বে তাকে অবশ্যই বাংলাদেশে নিয়ে আসতে হবে।
মানে এগুলো তাজ্জুব। 78 সালে কিছু রোহিঙ্গাকে নিয়ে গেছিল একটা সরকার, এবং তারা নিজের থেকে নিয়ে গেছে। আর এখন বাংলাদেশ রোহিঙ্গা কয়েকজনকে আশ্রয় দিয়েছে, কারণ তারাও বলতেছে আমার দেশে তোমার 2.5 লাখ রোহিঙ্গা আছে, এরা 78 সালে আসছিল, ওরা অরিজিনাল গুলো অনেকেই মরে গেছে, কিন্তু তাদের ছেলে নাতি যারা জীবনে বাংলাদেশ দেখেনি, বাংলা জানে না, বাংলাদেশ সম্পর্কে কোনো জ্ঞান নাই, এরা যেহেতু অরিজিনাল রোহিঙ্গা ছিল, এখন বাংলাদেশের দায়িত্ব তুমি ওদের নিয়ে যাও। হোয়াট ইজ দিস? এটা একটা গেম নাকি? I don't think this is true. আর দ্বিতীয়ত, যে কিছু লোকের ওই এদের মধ্যে কি পানি নাই, খাওয়ার নাই, কিছুই নাই, কিন্তু একটা জিনিস তাদের হাতে আছে, সেটা হচ্ছে গিয়ে UNHCR এর কার্ড। তো UNHCR যাদের কার্ড দেয়, they have a responsibility to see that they stay within the camp. তারা এদের পাঠায় কেন? এই ট্রাফিকিং এর জন্য। তাদের একটা দায়িত্ব আছে। They should not do this. They should be more careful on this issue. যে সে যাকে দিবে কার্ড, তার দেখভাল করার দায়িত্ব তার। এই জন্য সে দুনিয়ার সব দেশ থেকে টাকা পাচ্ছে ইন দ্য নেম অফ বাংলাদেশ। বাংলাদেশের নামে তারা টাকা, কোটি কোটি টাকা পাচ্ছে এবং খরচ করছে। আর তাদের দায়িত্ব নাই যে তারা যাদের কার্ড দিয়েছে তাদের দেখভাল করার? They should have some obligation and responsibility. ছেড়ে দিল যে দুনিয়ার যেখানেই বোর্ড পিপল পাওয়া যাবে, এরা যদি কোনো মতে কোনো কাশ্মীর কালে বাংলাদেশে কখনো আসে, তাহলে বাংলাদেশ has to take the risk. This should not be the rule of the, this should not be the way. আর আমাদের তাদের লজ্জা করা উচিত, রিকোয়েস্ট করা, তোমাদের তো আরো বড় বড় ভালো ভালো জাহাজ আছে, those can go, যারা লিডার ইন দ্য ওয়ার্ল্ড এই হিউম্যান রাইটস এর, they should come forward. তারা একটা লোক নিয়ে যাক, ওই ধারে কাছে নাই, আমি লোক নিয়েছি বলেই সবাইকে নিতে হবে? আমরা একটা কি অন্যায় করেছি যে আমরা আউট অফ হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন উই হ্যাভ গিভেন শেল্টার টু 1.1 মিলিয়ন? এই জন্য আমরা বিরাট অপরাধ করে ফেলেছি, যেখানে যত রোহিঙ্গা থাকবে সবগুলো আমাদের এখানে ঠেলে ধাক্কা দিয়ে পাঠাও। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। স্যার, তখন তো কাউকে কোনো বক্তৃতা, বিবৃতি বা আমাদের দেশের রাজনীতিবিদরা নানা ভাষায় যেভাবে কথা বলেন, সবকিছু মিলে যে প্রশ্নটি ঘুরে ফিরে আসে, দুজন রাষ্ট্রদূতকে চিনতাম, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক, তাদের সাথে ব্যক্তিগত পরিচয় আমাদের ছিল, আমরা হয়তো নানা পর্যায়ে তাদের সঙ্গে কথা বলতাম। যে বিষয়টি থাকলো, তাহলে কি আমরাই তাদেরকে বাধ্য করি যে এই বিষয়ে একটি বিবৃতি দিন, অথবা এই বিষয়ে বাংলাদেশ সরকারকে চাপে রাখুন, কিংবা বাংলাদেশকে চাপে রাখতে পারলে? অবশ্যই আমি আজকে ওয়াশিংটনে ফিরেছি, আমি প্রায় 20টা ইভেন্ট ওয়াশিংটনে করেছি। আপনার সেক্রেটারি অফ স্টেট, ভেরি সিনিয়র সেনেটরস, সিনিয়র কংগ্রেসম্যান সাথে আমার আলাপ হয়েছে, স্টেটমেন্ট আলাপ হয়েছে, তাদের কাউন্সিল অফ ফরেন রিলেশনস, তাদের সাথে আলাপ হয়েছে। কেউ কিন্তু আমাকে, বুঝছেন, এই যে আল জাজিরার কাহিনী আমাকে বলেন নাই, কিন্তু কে আমাকে জিজ্ঞেস করেছেন? এই সময় টিভির লোকাল রিপ্রেজেন্টেটিভ, এই বাংলা টিভি নামে একটা ওখানকার লোকাল রিপ্রেজেন্টেটিভ, আর বাঙালিরা কাজ করেন ভয়েস আমেরিকা বাংলা ডিভিশন, উনারা জিজ্ঞেস করেন। আর কেউ কিন্তু জিজ্ঞেসই করেন, নট সিঙ্গল ওয়ার্ড এই সম্পর্কে আটার করেন। এরা আমরা বাঙালিরা এটাকে খুব ফোকাস করি, প্রায়োরিটি দেই, আমরা এই থালেই থাকি। আমার ইস্যু, বড় ইস্যুটা আমি এলডিসি থেকে উত্তরণ হল। আমি এখন একটা ডেভেলপিং কান্ট্রিজ, এর ফলে আমার যেমন সুযোগ হবে, সমস্যাও আছে। হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস, এইগুলো নিয়ে তিনারা যদি আরো একটু চিন্তা ভাবনা করেন এবং আইডেন্টিফাই করেন যে এই ক্ষেত্রে আমার চ্যালেঞ্জ আছে, এই ক্ষেত্রে আমার অ্যাডভান্টেজ আছে, আই উড অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু ওই ধারে কাছে নাই। কে একটা গল্প লিখেছে, একটা নাটক বানিয়েছে, ওইটা নিয়ে ওনাদের সব চিন্তা। হয় অন্যরা আমাকে জিজ্ঞেস করছে, তোমরা তো এলডিসি থেকে বের হয়ে আসলা, এখন তোমাদের কি লাভ হবে, এর ফলে কি ক্ষতি হবে, তোমরা এটা ইনুমারেট করো, বুঝো। হ্যাঁ, কিন্তু আমার যিনি বাংলাদেশি যেখানে সাংবাদিক আছেন, ওনারা ওই ধারে কাছে নাই। ওনারা শুধু আল জাজিরার গল্প, হ্যাঁ আল জাজিরার গল্প যদি সত্য থাকতো, উই মাস্ট ইনভেস্টিগেট ইট, তাতে আমাদের জন্য সুবিধা হতো। কিন্তু একেবারে বানোয়াট হলে সেইটা তো আর আপনার কোনো আমাদের উপকার হয় না। আমরা সংবাদপত্র মাধ্যমকে, দে আর ভেরি পাওয়ারফুল সোর্স এবং দে আর পিলার অফ দি কান্ট্রি। তারা আমাদের অপরাধ, আমাদের অক্ষমতা, আমাদের দুর্বলতা তুলে ধরবে, আমরা ইনভেস্টিগেট করব এবং সেই অনুযায়ী কারেক্টিভ ডিসিশন নেব। কিন্তু তারা যদি গল্প বলে, যেমন গল্প একটা যে একজন জেনারেলের 2 ভাই, তারা নাকি বদ লোক, ওকে বুঝলাম, তার ফলে জেনারেল বদ,
আমি বস্টনে ছিলাম, আমাদের এইখানে প্রেসিডেন্ট অফ দি সিনেট বিলি বালজার বহু বছর প্রেসিডেন্ট ছিলেন। তিনি খুব নাম করা এবং সম্মানীয়, অত্যন্ত সম্মানিত। আপনার যখন উনি স্বেচ্ছায় চলে গেলেন, দেন হি বিকেম প্রেসিডেন্ট অফ ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস, স্প্রিংফিল্ডের লার্জেস্ট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন বহুদিন। সেখানে তিনি স্বেচ্ছায় পরে করেন, এখন বুড়ো হয়ে গেছেন তার। না, উনার ভাই হুইটনি বালজার প্রায় 30 বছর সে একটা মাফিয়া ডন, এবং তারে পুলিশ খুঁজে, সবাই এফবিআই খুলে, তারে পাওয়া যায় না। এক ভাই হচ্ছেন পাবলিক সার্ভেন্ট, অত্যন্ত সম্মানিত, আর আরেক ভাই হচ্ছে একটা মাফিয়া ডন, অত্যন্ত ঘৃণিত। এক ভাই খারাপ হয়েছে বলে আরেক ভাই খারাপ হয় নাই। আমাদের যে ইকুয়েশন করা, দিস ইজ নট রাইট। আমি যেটা প্রথম দিন আমার চোখে পড়লো ওই নাটক নিয়ে প্রথম দিন চোখে পড়লো, আমরা আমাদের নেত্রী শেখ হাসিনাকে চিনি, এখন না প্রধানমন্ত্রী তাই এসএসএফ ওরা প্রোটেকশন দেয়। এর আগে কারা দিত? উনার সহকর্মীরা, এই তুফাল ভাই, এই আমু ভাই, এই মায়া ভাই, এই আপনার সাবির হোসেন, এই সুরঞ্জিত সেন, এইগুলাই আশেপাশে সব থাকতো। এবং there was no বডিগার্ড কনসেপ্টটা তো সম্প্রীতি এসেছে, তারা সম্প্রীতি স্টোরি বানিয়ে একটা নাটক বানিয়েছে। আমি এগুলো বলতে পারি বিকজ আই নো অ্যাবাউট দিস। শেখ হাসিনা কখনো বডিগার্ড আপনার এই দুইজন স্টলওয়ার্ড পাশে রাখে না, তাও এক জেনারেলের জোতে। তো এইগুলো যখন বলে, তাতে আমার লাভ হয় না। যদি সত্যি সত্যি ঘটনা, তার মধ্যে একটা বলছে সিকিউরিটি ইন্টেলিজেন্সের জিনিস কেনা, জেনারেল হলেন আপনার চিফ 2018 সালে, ওগুলো অর্ডার হয়েছে 2016 সালে। আর আমি ছিলাম 15 সালে ইউএনওতে, তখন আমেরিকানরা আমাদের খুব প্রেসার দিল, কারণ তখন প্রায় আমাদের পিস কিপার মারা যেত। পিস কিপার মারা যাওয়ার ফলে ঠিক হলো যে আমরা পিস কিপারদের ওয়েপন দেব, সফিস্টিকেটেড ওয়েপন দেব, যাতে, কারণ একটা মূল্যে $70,000 দিতে হয় ইউএন কে এজ এ কম্পেনসেশন একজন পিস কিপার মারা গেলে। তখন আমরা বাংলাদেশ তখন নাম্বার 1, আমরা রাজি হলাম। কিন্তু আমাদের তো সব ধরনের ইকুইপমেন্ট নাই। তখন যখন নতুন একটা অ্যাসাইনমেন্ট হবে, সেই আশায় আমরা তখন আগে ভাগে জিনিস, একটা অপারেশনে হেলিকপ্টার লাগবে 3টা, আমাদের নাই। আমরা আগে ভাগে হেলিকপ্টার কন্ট্যাক্ট করি যাতে আমি ওই জবটা পাই, বিকজ দিস ইজ এ বিজনেস, আমার জন্য উপকার হয়। তো তখন যারা চাচ্ছিল, আমরা চাচ্ছিলাম, আমাদের নাই। আমরা তখন একটা হংকং বেজ একটা ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই হংকং বেজ ডিলার 2016-তে দায়িত্ব দেওয়া হয়। সে প্রকিউরমেন্ট করতে করতে উই লস দ্যাট, ওটা পাইনি। পরবর্তীতে অন্য কোথাও হয়তো অ্যাসাইনমেন্ট আসলে নিব। কিন্তু এইটাতে তারা বেশ সুন্দর গল্প বানিয়েছে যে কে একজন বিদেশে থাকে, সেই এদেশের কি জিনিস কেনা হবে না হবে সব সেটি টানেন। এইসব গল্পতে আমার লাভ হয়নি। যদি গল্পে কিছুটা সত্যি থাকতো, তাহলে দিস শুড হ্যাভ বিন রিয়েলি অ্যান অ্যাসেট ফর আস। আমরা ইনভেস্টিগেট করে দুষ্ট লোককে শাস্তি। 15ই আগস্ট ঘটেছে, 21শে আগস্ট ঘটেছে। আমরা দেখেছি যে আপনি বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আজকে তিনি প্রধানমন্ত্রী, কিন্তু তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং সাধারণ মান, বিশেষ করে তোফাল ভাই, আমু ভাই, রাজাক ভাই এবং হানিফ ভাই, যিনি স্প্লিন্টার নিয়ে তার আঘাতে তিনি মৃত্যুবরণ করেছেন, এই অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই প্রধানমন্ত্রী 27শে ফেব্রুয়ারি তার সংবাদ সম্মেলনে বলেছেন যে যুদ্ধাপরাধীদের সন্তানেরা এগুলোর অর্থলগ্নি থেকে শুরু করে সকল বিষয়গুলো কোঅর্ডিনেট করছে। আমরা আমাদের ইনভেস্টিগেশনে দেখেছি যে আল জাজিরার ওই সময়টি ভাড়া নিয়ে, অর্থাৎ জাঙ্ক ভাড়া নিয়ে সেগুলোর অর্থ এখান থেকে বাড়বেন, এগুলো আমরা জানি। কিন্তু কথা হচ্ছে, এই যে অপপ্রচারগুলো, এগুলোর কাউন্টার আমাদের সরকার কেন করতে পারছে না? সরকার না, আমাদের পাবলিক বলবে। সরকার তো বলে দিয়েছে, মানে আমাদের যারা বুদ্ধিজীবী, যারা এইসব তথ্য জানে, দে শুড রেসপন্ড টু ইট। তারা বলা উচিত যে এইগুলো তো একেবারে ফালতু। আর সরকার সবসময় বলবে কেন? সরকার তো এটা বলছে যে এটা বানোয়ার স্টোরি হয়েছে, সেই জন্য এইটার উপযোগিতা। এতে সরকার যেটা বলছে যে আল জাজিরার মতো একটা নামি দামি একটি সংস্থা, তাদের ক্রেডিবিলিটি ধ্বংস হয়ে গেল, তাদের গ্রহণযোগ্যতা আপনার অনেক অনেক নিচে চলে গেল এর ফলে। তবে আমাদের দেশে যারা ইন্টেলেকচুয়াল আছেন, আই হোপ দে উইল কাম ফরওয়ার্ড এবং পিন পয়েন্ট করবে কোথায় কোন জায়গায়। যেমন এই একজন করেছেন, আমি পত্রিকার কথা বলতেছি, একটি পেপারে দেখলাম যে ভদ্রলোক বলছেন যে যখন জাজির সাহেবকে কুয়ালালামপুর রিসিভ করতে গেল
ওনাকে দেখা গেল কুয়ালালামপুর এয়ারপোর্টে, আর যে ওনার ভাই রিসিভ করতে গেলেন তার পিছনে লগো দেখা যাচ্ছে ইউরোপিয়ান এয়ারপোর্টের। তারপরে গাড়িতে উঠলেন উনি, গাড়ি হচ্ছে কুয়ালালামপুর গাড়ির নাম্বার আমাদের এমবেসির, আর যিনি রিসিভ করতে গিয়েছিলেন তিনি যে গাড়িতে উঠলেন সেটা ইউরোপিয়ান নাম্বার প্লেট। আমি অত খেয়াল টেয়াল করিনি, বাট একজন পত্রিকায় কলামিস্ট তিনি লিখেছেন। সো আই লাইক দ্যাট আমাদের যারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, যারা আমাদের আপনার বুদ্ধিজীবী, তারা এগুলো বিচার বিশ্লেষণা করে দেখবেন যে কতটুকু সত্য হলে গভর্নমেন্টকে বলবেন, তখন গভর্নমেন্ট আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, মানে আমি জানি যে আপনাকে অল্প কিছুক্ষণের মধ্যে ছাড়তে হবে, আপনার অন্য একটি অনুষ্ঠান আছে। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন আজকের দিনে যে পরিমাণ মানুষ করোনার কোভিড-19 ভ্যাকসিন নিয়েছে প্রায় 1,54,000-এর মতো আজকে, মানে আমি এর মধ্যে হয়তো আরো কিছু বাড়তে পারে। তো সেই ধারাবাহিকতায় এখন প্রায় 30-32 লাখেরও বেশি মানুষ কিন্তু এই কোভিডের ভ্যাকসিনটি নিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিশ্বের 123টি দেশ আছে যারা একটি ডোজও করোনার ভ্যাকসিন জোগাড় করতে পারেনি। এটাই কিন্তু বাস্তবতা। যদিও ইউএনের ভাষণে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে এটিকে বিশ্ব সম্পদ ঘোষণা করে সবার জন্য নিশ্চিত, কিন্তু বিশ্ব নেতারা সেই কথা শোনেননি। তারপর নিজের পথ বাংলাদেশের নিজেদেরকেই দেখতে হচ্ছে, তৈরি করতে হয়েছে, এবং বাংলাদেশের মানুষ একেবারে ভ্যান চালক, রিক্সা চালক থেকে শুরু করে প্রত্যেকে ভ্যাকসিনটি পাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা সমতার কথা বলি, আমরা ভালো সুশাসনের কথা বলি, তো সুশাসন নিশ্চয়ই আকাশ থেকে পড়বে না। এভাবেই সুশাসনের দিকে আমরা যাব মাননীয় মন্ত্রী। আপনার দেখেন, আমি ওয়াশিংটনে ছিলাম। যে আমেরিকা আমরা চিনি, আমেরিকা ফুল অফ লাইফ, রেস্টুরেন্টে লোকে, ইটারিতে বসে লোকে খাওয়া দাওয়া করে, এখন সেই অবস্থা, কোথাও কোনো খাওয়ার নাই, আগের থেকে অর্ডার দিবেন, খালি টেক আউট। হ্যাঁ, যে হোটেলে আমি ছিলাম 5 স্টার হোটেল, সেইখানে ইন সার্ভিস কোনো সার্ভিস, খাওয়া দাওয়া, গরম খাওয়ার কিছুই পাবেন না। আপনি আগের থেকে ফোনে জানাবেন, ওখানে কোথাও এক যা রান্না করে রাখবে, আপনার লোক গিয়ে ওইটার সঙ্গে। এই যে আমেরিকা আমরা চিন্তা, এটা পুরা বদলে গেছে। এখনো আমাদের যে ডিপ্লোম্যাটরা আছেন তারা কিন্তু এখনো এই ভ্যাকসিন পান নাই, কবে পাবে। ওখানে অনেকের সাথে, যেহেতু ওখানে আমি ছিলাম, বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, কেউ পেয়েছেন, যারা ফ্রন্টলাইন যোদ্ধা তারা পেয়েছেন, কিন্তু অনেকেই এখনো লিস্টের মাঝে জুন জুলাই এইরকম সময় পাবে। আমেরিকার মতো একটা উন্নত দেশ, একদিনে সবাই, শুধু নিউ ইয়র্ক এলাকায় যারা আছেন তারা আগে পেয়েছেন। আমি যে বস্টনে ছিলাম, বস্টনে তারা বললেন যে আমাদের এখানে সমস্যা স্লো হয়ে গেছে, কারণ সিরিঞ্জের অভাব, সিরিঞ্জ নাই, তার ফলে ভ্যাকসিন দিতে পারতেছে। চিন্তা করে, একটা উন্নত বিশ্বের মধ্যে 1 নম্বর দেশ, তার এইরকম অসুবিধা। এগুলো সুবিধা অসুবিধা সব জায়গায় আছে, কিন্তু এইটা নিয়ে হইচই করে না। আমার দেশে যখন কোভিড আসলো, আল্লাহ, আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম, কারণ বড় বড় পত্রিকার দিয়ে উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইনস্টিটিউশনাল উদ্ধৃতি বলেছেন, বাংলাদেশে 5 to 10 million people will die because of COVID। অক্সফোর্ডের উদ্ধৃতি দিয়ে বলেছেন, তারা নাকি একটি এস্টিমেট করেছে 5 থেকে 50 লক্ষ থেকে 1 কোটি লোক মারা যাবে। ন্যাচারালি তো ভয়ের বিষয়, আমরা ফ্রম ডে ওয়ান এই নিয়ে খুব চিন্তিত ছিলাম, বাট আল্লাহর মেহেরবান এবং টাইমলি অ্যাকশন নেওয়ার ফলে এখন 8,000 সামথিং, 400 লোক ম্যাক্সিমাম। ইট ইজ এ মিরাকল, ইট ইজ এ মিরাকল। আমরা বিদেশিদেরও বিনা পয়সায় কি দিচ্ছি, যত এখানে ডিপ্লোমেট তারা সবাই আমরা বিনা পয়সায়, অন্য জায়গায় সেই সুযোগটা নাই। এবং টাকার পরিমাণও ওখানে যে আমাদের যারা নিচ্ছেন, পয়সা দিয়ে নিচ্ছেন, এবং পয়সার পরিমাণও যথেষ্ট। কিন্তু বাংলাদেশ হলো দানবীর দেশ, ভেরি বিগ হার্টেড, যে আমরা সবাইকেই বিনা পয়সায় দিচ্ছি। এবং দি গুড থিং ইজ, উপরওয়ালা আমাদের সাহায্য করতেছেন বোধ হয়, যার ফলে আমরা এই ভালো অবস্থানে আছি। আমার যেমন ধরেন আমার রোহিঙ্গা নিয়ে খুব কষ্টে ছিলাম যখন প্রথম হলো, যে রোহিঙ্গা তো 84,000 প্রতি বর্গমাইলে 84,000 লোক আমার কুটুবালং ক্যাম্পে থাকে। দুনিয়ায় এত লোক কোথাও থাকে না। বড় ক্রাউডেড সিটি ম্যাকাও, ক্রাউডেড সিটি সিঙ্গাপুর, ক্রাউডেড সিটি হংকং, তাদের 5,000-6,000 ম্যাক্সিমাম ডেন্সিটি, আর আমার হলো 84,000 পিপুল পার স্কোয়ার মাইল। ভয় আমরা ছিলাম যে একটা লোক যদি কোভিড হয়, একেবারে বনফায়ার হয়ে যাবে, সব মরে যাবে।
খুব ভয় ছিল। আল্লাহর মেহেরবান আমার ক্যাম্পের ভিতরে আমরা তখন স্ট্রিংজেন্ট পলিসি নিয়েছিলাম যে যারা এই কোভিড ফ্রি তারা ছাড়া কেউ ঢুকতে পারবে না, তাদের বন্ধু বান্ধব বেড়ানোর জন্য নিয়ে যায়, উই ডিড নট অ্যালাউ দেম। তাতে অনেক এনজিও ফেনজিও আমাদের উপর খুব অসন্তুষ্ট হয়েছিলেন, কিন্তু এই কারেক্টিভ অ্যাকশন নয়। আমার ক্যাম্পে একটা লোকও আক্রান্ত হয়নি, বাইরে হয়েছে কিন্তু ক্যাম্পে একটি লোক আছে। তারপরে আবার কিছু লোক পাওয়া গেল সমুদ্রের মধ্যে, আমরা ক্যাম্পে নেই, আমরা বলছি বাবা দূরে রাখো, একেবারে বাসাঞ্চলে পাঠাই দিচ্ছি ভয়ে। যদি একটা লোকের হয় ইনফেকশন, তাহলে এখানে যে কত লোক মারা যাবে এবং উই মে নট বি এবল টু ম্যানেজ ইট, সেই ভয়ে। তো যাই হোক, উই আর লাকি। এইগুলো কেউ অ্যাপ্রিসিয়েট করে না। তবে আই শুড নট সে দিস, আমি আমেরিকায় গেলাম, সেক্রেটারি অফ স্টেট, সেনেটর ক্যারি, সেনেটর মার্কি, কংগ্রেসম্যান এই যে একাধিক ম্যাকগভার্ন, কংগ্রেসম্যান শ্যালি, সবাই বাংলাদেশ কিভাবে এই কোভিডটা ম্যানেজ করেছে এই নিয়ে তারা অবশ্য ওরা সবাই ডেমোক্রেট, সো তারা বলছে যে তোমরা আগে ইনিশিয়েটিভ নয়, তোমরা কুড ম্যানেজ ইট এন্ড কন্ট্রোল ইট। আমরা এখানে এই ব্যাপারে ব্যর্থ হয়েছি, বাট নাও Biden administration has taken a very serious view of it এবং তিনি এখন doing the right thing এই ব্যাপারে। আগে যেমন সিরিজ নাই, কেন সিরিজ নাই, ওগুলো সব চায়নার থেকে সাপ্লাই হতো, চায়নার সাপ্লাইটা বন্ধ করে দিয়েছে, এখন আবার রিজুম হয়েছে, তার ফলে ওখানে নাই, আর নিজেরা তৈরি করে না তো, সো দে হ্যাড এ ডিফিকাল্টি। এনিওয়ে, মাননীয় শেষ একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। তারপরেও আমাদের দেশে এক শ্রেণীর মানুষ থাকে গুজব রটানো, গুজব বিশ্বাস করতে বসে থাকে, তাদের জন্য শেষ পরামর্শ আপনার কি পরামর্শ দিবেন? না, আমাদের সবার জন্য অ্যাক্টিভিটি বাড়াতে হবে। আমাদের প্রত্যেকের যে ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ে, তার কর্মের স্কোপ খুলে দেয়। যে এখন গুজব বসে বসে করে, তার যদি আমি কাজের সুযোগ করে দেই, তাহলে সে কাজের ধান্দায় থাকবে। আমেরিকার লোকজন কেন কাজের ধান্দায় থাকে? সেরা কোনো রাজনীতিতে নাই, কোনো কিছুতে নাই। ইউনিভার্সিটিতে আমরা জোর করে ছেলে মেয়েদের রাজনীতিতে ঢুকাতে পারি না, কারণ সে যদি এক্সট্রা আওয়ার পায়, হি উইল ওয়ার্ক সামহার, উইল মেক মানি, কারণ মানি হইলে সে বেটার লাইফ করে। আমাদের দেশে যেটা আমার প্রয়োজন, কাজের পরিধি বাড়াতে হবে, প্রত্যেকের জন্য তাদের জীবনের অবস্থান আরো বাড়াতে হবে, সেইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এইসব করলে পরে তখন গুজব টুজব এগুলো চলে যাবে। আর আরেকটি একটা বুদ্ধি আমাদের মন মানসিকতা গড়ে উঠেছে যে সবসময় সরকার দিকে তাকায়, আর এই তাকানোর ফলে আপনার উই ওয়ান্ট বেহেস, পৃথিবীর তো বেহেস না, দেয়ার ইজ সাম উইকনেসেস। উই ডোন্ট ক্লেম যে আমরা খুব অসম্ভব ভালো, নো, we have our own weaknesses, we have our follies, we cannot be complacent, but we are working hard. তবে এই লোক দেশের সবাইকে ওয়ার্কিং হার্ডে ঢুকাইতে হবে। সবাই যদি কাজকর্মে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু গুজব টুজব এগুলোরে পাত্তা দিবে না। আর ইদানিং আই শুড সে, এই কিছু পণ্ডিত লোক, তাদের ছাড়া বাকি লোকজন ওসব নিয়ে খুব মাথা ব্যথা নাই। আমার মনে হয় যে ওদের এইটা নিয়ে অত মাথা ব্যথা নাই, কে কি হলো এটা less relevant to them, কারণ তারা কাজে কর্মে ব্যস্ত। যারা কাজে কর্মে ব্যস্ত, যাদের কাজকর্মে কম, তারা এগুলো নিয়ে এবং যারা পজিশন অফ প্রফিট চান, তাদের জন্য এটা বড় দুশ্চিন্তার কারণ। সরি, আমি মন্ত্রী অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা এই মুহূর্তে সর্বশেষ সংবাদ শিরোনামগুলো একটু জানিয়ে দিয়ে আবারও আমরা ফিরতে চাই আলোচনায়। বিমা খাতে দুর্নীতি বন্ধে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। অবৈধ সম্পদ নিয়ে দুদকের প্রশ্নের মুখে আমির খসরু মাহমুদ চৌধুরী। দূতাবাসগুলোর বিবৃতি সংস্কৃতি বন্ধ চাইলেন পররাষ্ট্রমন্ত্রী। শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী আর নেই।
দর্শক দেখছেন এটি নিউজ। আমরা সেই এবং এই মার্চ নিয়ে কথা বলছি। আমাদের তরুণ প্রজন্মের দুজন আছেন এবং মেজবা কামাল স্যার আছেন। স্যার, আমরা এতক্ষণ মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছিলাম যে তিনি আজকে যে কথাটি বলেছেন দূতাবাস বিবৃতি সংস্কৃতি এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, মানে সেই ধারাবাহিকতা, মানে মার্চের 1 তারিখ আর 71 সালের কথা তো আমরা শুরুতেই কিছুটা বললাম। নিশ্চয়ই পররাষ্ট্রমন্ত্রীর এই সমস্ত কথার প্রেক্ষিতে মেজবা কামাল স্যার আপনার অনেক কিছু যোগ করা রয়েছে। মেজবা কামাল স্যার। অনেক ধন্যবাদ প্রণব আপনাকে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আসলে আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির কথা বলছিলেন এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতির যে নেতিবাচক দিকগুলো আছে, ইতিবাচক দিক আছে নিশ্চয়, কিন্তু কিছু নেতিবাচক দিকের উপরে তিনি আলোকপাত করছিলেন এবং বিশেষ করে তিনি মানে আমাদের দেশে যে এই কলোনিয়াল হ্যাংওভার হিসেবে ঔপনিবেশিক যে মন মানসিকতা, তার যে ধারাবাহিকতা হিসেবে এখনো যে বিদেশিদের মুখাপেক্ষিতার যে বিষয়টা, সেটার কথা তিনি বলছিলেন। এবং কোনো কোনো ঘটনায় দেখা গেছে যে আমাদের দেশের রাজনীতিকরা বিদেশিদের কাছে ধর্ণা দেন, আবার বিদেশিরাও যে কোনো সময়ে যে কোনো অজুহাতে তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তারা এমন সব মন্তব্য করেন যেটা কাঙ্ক্ষিত নয়। মানে এটা হয়তো তারা পৃথিবীর অন্য অনেক দেশেই করতে পারবেন না, বা তাদের যে দেশগুলোকে তারা প্রতিনিধিত্ব করেন সেখানে অন্য কোনো দেশের কূটনীতিকরা সেটা করতে পারবেন না। কিন্তু মানে আমাদের এখানে দিব্যি তারা সেই কাজগুলো করে যান। তো সেই কথা তিনি বলছিলেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এবং তার কথাগুলোর সাথে সাধারণভাবে তো একমত না হওয়ার কোনো কারণ নাই। আসলে আমাদের দেশের মানে মন্ত্রণালয়ের তরফ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এরকম ধরনের শক্ত অবস্থান আমরা কিন্তু আগে সেভাবে দেখি নাই। তবে সমস্যার দিকটা হচ্ছে কি, যে ধরুন যে দল যখন রাষ্ট্র ক্ষমতায় বাইরে থাকে তখন দেখা যায় যে বিরোধী দল যে ভূমিকাটা নিচ্ছে, ওই সরকার, এখন যে সরকারি দল, সেই দল যখন বিরোধী দলে ছিল বা থাকে তখন তারাও একই ধরনের ভূমিকা নেয়। কাজেই মানে আমি মনে করি যে এই ব্যাপারগুলো নিয়ে একটা পলিটিক্যাল কনসেনসাস হওয়া উচিত যে আমরা বিদেশিদের কাছে ধর্ণা দেব না। এটা একটা দিক। আবার আরেকটা দিক যেটা বলবো, যে ইস্যুটা সাম্প্রতিককালে মাথার মধ্যে এসছে বা যে ইস্যুটাকে নিয়ে বিদেশিরা তৎপর হয়েছেন, সেটা কিন্তু একটা মানবাধিকারের ইস্যু। এবং একজন লেখক, তিনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন। এখন তার জেলখানায় মৃত্যু, তিনি তার 2 দিন আগেই আদালতে উপস্থিত ছিলেন এবং তার ভিজিবলি, আমি যতটুকু জানি যে তার কোনো সিকনেসের মানে সেভাবে ভিজিবল ছিল না। তো তারপরে দেখা গেল যে তিনি জেলখানায় যে মারা গেলেন। তো এই ব্যাপারটা, এবং তার সাথে বন্দী আরেকজন যিনি একজন কার্টুনিস্ট, তিনি কিন্তু অভিযোগ করেছেন তার উপরে নির্যাতনের। তো এই ধরনের বিষয়গুলো বিশেষ করে যারা ধরুন লেখক, শিল্পী, সাহিত্যিক, কার্টুনিস্ট, এরকম পর্যায়ের যারা মানুষ, যারা সমাজের সেন্সিটিভ মানুষজন, এদেরকে আজকে একটা বিশেষ আইনের কারণে এদের কাউকে কাউকে জেলে বন্দি করে রাখা হচ্ছে। আমরা একজন সাংবাদিককে 1 বছরের মতো সময়কাল মানে কারা অভ্যন্তরে, এবং বেশ কিছুদিন তার কোনো হদিস ছিল না, সেই অবস্থার মধ্যে দিয়ে দেখেছি। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে মানে দেশের মধ্যে সত্যিকার অর্থে কনসার্ন গড়ে উঠেছে। এবং মানে আমি ডেফিনেটলি চাই যে কি পরিস্থিতিতে আমাদের ওই লেখক জেলখানার মধ্যে নিহত হলেন, মানে জেলখানার মধ্যে মারা গেলেন, নিহত কিনা আমি জানি না, মানে মারা গেলেন, এবং তিনি মানে তার যথাযথ চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছিল কিনা, কেন তিনি হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারলেন না, এই বিষয়গুলো নিয়ে, এবং এগুলোর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা, থাকলে পারে কারা তার জন্য দায়ী, এই বিষয়গুলো নিয়ে তদন্ত হোক। এবং সেই তদন্তে যথেষ্ট স্বচ্ছতা থাকা উচিত, এবং দরকার হলে একাধিক এজেন্সির কাছ থেকে মানে তদন্ত আপনি হওয়া আপনি উচিত যে এবং কথা এই বলছেন ব্যাপারটা নিয়ে যে এই বিষয়গুলো নিয়ে মানে তদন্ত হোক, মানে একেবারে পরিষ্কার কথা, এগুলো
সবারই একই কথা যে কারোরই কোনো মৃত্যু কাম্য নয় এবং মৃত্যু অনিবার্য, এবং এই মুহূর্তে আমিও মরে যেতে পারি, আমার সহকর্মী মারুফ আছেন সেও, কিন্তু কথা হচ্ছে কোনো মৃত্যুই কাম্য নয়। স্যার, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে এই ইস্যুটির পর রাজনৈতিক দলগুলো যেভাবে বিবৃতি দিলেন যে হত্যা করা হয়েছে কোনো ধরনের তদন্ত ছাড়া, সেটি কেন? আর আপনি মেজবা কামাল স্যার, আমার যতটুকু মনে পড়ে আপনার বিরুদ্ধেও কিন্তু স্ট্যান্ড গান মানে মামলা বিএনপি সময় এসেছিল, তো মানুষকে সেগুলো বিশ্বাস করানো খুব কঠিন যে মেজবা কামাল স্যার স্ট্যান্ড গান নিয়ে সেগুলো এনেছে। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হয়েছে। আবার যে লেখকের কথা আমরা বলছি, কেউ কি কোথাও একটি বইয়ের নাম কিংবা কি লিখেছেন, একটা কবিতা, আমি জানি না, কিন্তু কথা হচ্ছে যে তাহলে কি আমাকে কেউ এই তথ্যটি দিয়ে সহযোগিতা করবে না যে হ্যাঁ তিনি 10টি বই লিখেছেন, তিনি 5টি কবিতা লিখেছেন, কিংবা তিনি ফেসবুকে 40টি স্ট্যাটাস লিখেছেন? তাহলে এই যে বিষয়গুলো থাকে, কি আমরা করছি, আমাদের যে মানবিকতার কথা বলছি, তাহলে আমাদের মানবিকতা নিয়ে কি ভবিষ্যতে চ্যালেঞ্জ উঠবে না? যেমনটা আপনাকে সেই চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল যে মেজবা কামাল স্যার স্ট্যান্ড গান নিয়ে এসেছেন, তিনি এটা করতে পারেন, সেই সময় সেটাও তো হয়েছিল। আপনার কাছ থেকে শুনবো। আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, কিছু ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। দুজনেই কিন্তু চা ভালোবাসে। বিল্টু, নতুন এক সম্পর্কে নতুন সূচনা। 5 টাকা দামের ইস্পাহানি মির্জাপুরের 2টা চায়ের প্যাকেট দেন তো। চলে আয়োজন নতুন ভালোবাসা। খুব সুন্দর। এই চা কে বানিয়েছে? জি, আমি বানিয়েছি। যাক বাবা, প্রতিদিনের চায়ের লোভে 14 কিলোমিটার পাড়ি দিতে হবে না। এমন হাজারো অতিথি আপ্যায়নে ছোট ছোট সাশ্রয়ী ব্যাগে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। কয় টাকা চার্জে ক্যাশ আউট করলা? ওই তো 1020 টাকায় ক্যাশ আউট করলাম। রেট কম কার জানো? জানি তো, নগদের সবচেয়ে কম রেট, কিন্তু অ্যাকাউন্ট খোলা তো খুব ঝামেলা। কে বলছে মামা? ঝামেলা নাই? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। Humpty Dumpty certainly. Humpty Dumpty, the great Humpty Dumpty. মিস, ও বাবলু আমাদের আসিয়া খেলার ছেলে, ওর স্কুল বন্ধ, ও আমাদের সাথে ক্লাস করো প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই, ওয়েলকাম বাবলু। নতুন আশায় শুরু করি নতুন করে, সবচেয়ে বিস্তৃত 4.5G ভিডিও স্ট্রং নেটওয়ার্কের সাথে রবি। আমার কিন্তু ভালো ঠেকছে না, আমারও খুব টেনশন হচ্ছে মা। চলো, না হলে আজকে না খেয়ে থাকতে হবে। কিভাবে? শুধু রাঁধলেই হয় না, যত্ন লাগে, যত্ন। ডেডিকেটেড রিফাইনিং লাইনের সম্পূর্ণ প্রাকৃতিক গুণ অক্ষুণ্ণ রেখে পরম যত্নে তৈরি হয় বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল। বসুন্ধরা ফর্টিফাইড সয়াবিন তেল, যত্নে গড়ে রত্ন ফোঁটা। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। Humpty Dumpty certainly. Humpty Dumpty, the great Humpty Dumpty. মিস, ও বাবলু আমাদের আসিয়া খেলার ছেলে, ওর স্কুল বন্ধ, ও আমাদের সাথে ক্লাস করো প্লিজ প্লিজ প্লিজ। অবশ্যই, ওয়েলকাম বাবলু। নতুন আশায় শুরু করি নতুন করে, সবচেয়ে বিস্তৃত 4.5G ভিডিও স্ট্রং নেটওয়ার্কের সাথে রবি। মামা একটা ছবি। আচ্ছা চল, রেডি? ওহ জোস। মামা
ফেস কই? রোদে তোর ফেসের যে হাল তা কেটে দিয়েছি। ও মাম্মা, বডিটা তো ভালো, কিন্তু ফেসের কি হলো? গ্লো এন্ড হ্যান্ডসাম এর মাল্টিভিটামিনস ও ইউভি ফিল্টারস দেয় রোদ থেকে দ্বিগুণ ব্রাইটনেস প্রোটেকশন। ফেসের যত্ন নাও, রোদের ড্যামেজ ঠেকাও। ছোট স্যার কইছে খুব জরুরি। আমি কি আরএফএল ক্লাস 5 নাকি? সবাই তো আর আরএফএল ক্লাস পাইপ না, শুধু এই পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। আরএফএল ইউপিভিসি ক্লাস পাইপ। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মখমলে গ্লো। লাক্স গ্লো টাইম। ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন। প্রতি ঘন্টায় হোক আপনার জন্য আনন্দময়। মার্সেল ফ্রিজ ও ওয়াশিং মেশিন কিনে পেতে পারেন প্রতি ঘন্টায় টিভি ফ্রি। গোল্ডেন স্পট টিএমটি বার। এই রডে দম আছে। আমার রেকমেন্ডেশন, আমার আস্থা গোল্ডেন ইস্পাত। সত্য ভিতে দৃঢ় ভবিষ্যৎ। গোল্ডেন ইস্পাত। বাবা স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবান দেয় কোভিড-19 করোনা ভাইরাস থেকে 99.9% অধিক কার্যকর সুরক্ষা। এখন লাইফ বয় 150 গ্রাম সাবান কিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। দেখছেন এটি নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি সেই এবং এই মার্চ আমাদের আজকের আলোচনা, এবং আমাদের সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক স্যার আছেন, এবং আমার অসম্ভব রকমের প্রিয় মানুষ স্যার। আমরা আসলে কথা বলার কথা ছিল আমরা মার্চের সেই বাঙালি জাতির একেবারে সহ্য বীরত্বের বিষয়গুলো নিয়ে কথা বলবো, এমন একটা বিষয় ছিল। কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি যে বোঝা না বোঝা বা ইস্যু নন ইস্যু এমন কিছু চলে আসে, আবার দুদিন পরে সেগুলি চলেও যায়। কিন্তু আমাদের যে অর্জনের জায়গাগুলো সেগুলোকে মানে অনেকটা প্রশ্নবিদ্ধ করে দিয়ে, যে আজকে বাঙালির মার্চের কথা বাদ দিয়ে কথা বলতে হচ্ছে এইসব, যেগুলো আদৌ কোনো গুরুত্ব বহ করে না। সবকিছু মিলে সাজ্জাদ আলী জহির স্যার কি যুক্ত করবেন? কথাটা আপনি ঠিক বলেছেন। আসলে নন ইস্যুগুলিকে ইস্যু বানানোটাই হয়ে গেছে এখন রাজনীতি। আমি রাষ্ট্রদূতদের স্টেটমেন্টটা পড়ছিলাম, তো তারা স্টেটমেন্ট দিয়েছেন মৃত্যুর ব্যাপারে। প্রত্যেকটা মৃত্যুই ট্র্যাজেডি, কোনো মৃত্যুই কাম্য নয়, কিন্তু একটা মৃত্যু হলে স্বাভাবিক অস্বাভাবিক যেটাই মনে করি আমরা, একটা ইনকোয়ারি করা উচিত, তদন্ত হওয়া উচিত, তারপরে একটা স্টেটমেন্ট আসলে ভালো হতো বলে মনে করি। এত বিজ্ঞ জনরা এত অস্থির কেন আমি সেটা বুঝতে পারি না। একটা কথা মনে পড়লো আমার, যে আমরা তো 15ই অগস্টের পরে এরকম কোনো বিবৃতি পাইনি, এত বড় গণহত্যা। 3রা নভেম্বরে পরেও পাইনি, 21শে অগস্ট পরে পাইনি। যখন সামরিক শাসকরা শত শত মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিয়েছে তখনও কোনো স্টেটমেন্ট পাইনি। তাহলে আমরা কোন দিকে কি চিন্তা করব সেটাও একটু জানার বিষয়। ইতিহাস তো বড় আবেগ আপ্লিত বিষয়, কিন্তু ইতিহাসের সব রেকর্ড থাকে। আজকে যদি আমরা এই স্টেটমেন্টগুলো যদি আমরা ধারাবাহিক ভাবে এত বছর ধরে পেতাম, তাহলে এটা গ্রহণযোগ্যতাটা অনেক বেশি হতো বলে মনে করি। আর জেলে একজন মানুষ, একজন সাংবাদিক মারা গেছেন, আমরা খুবই দুঃখিত সবাই, কারণ তিনি শিক্ষিত মানুষ, তার মৃত্যু আমাদের কাছে কাম্য নয়। একটা কথা মনে পড়লো আজকে, 19 এবং 20 মেতে বরগুনাতে পাকিস্তানের মেজর নাদের পারভেজ আর ক্যাপ্টেন আব্বাস 100 মহিলা এবং 100 লোককে জেলের ভিতর আটকিয়ে রেখেছিল। 20 তারিখে এদের মধ্যে 89 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল।
জেল ভিতরে এত বড় কিলিং, এটা ইতিহাসে খুব কম পাওয়া যায়। তখনও এইসব বিশাল বিবেকবান দেশরা কিন্তু কোনো মতে এগিয়ে আসেনি, কারণ তখন আমেরিকার পক্ষে ছিল বিশ্বের বড় বড় দেশ, আমেরিকা, চায়না, মিডল ইস্ট, ইউরোপ। তো সুতরাং আপনি একটা কথা ঠিকই বলেছেন, ব্যাপারটা আলোচনা হবে আজকে কালকে, উত্তেজনা সৃষ্টি হবে, মিছিল হবে, স্টেটমেন্ট হবে, আবার কিছুদিন পরে এটা মানুষে ভুলে যাবে, স্থায়িত্ব নাই এ ব্যাপারটা। আর আসলে কথা হচ্ছে কি, আমাদের জাতি একটা দুর্ভাগ্যবান জাতি, যে তারা সবসময় ট্র্যাজেডির মুখে পড়ে যায়। মাসটা আমাদের বিজয়ের মাস, সেখানে মানুষের অনেক রকম চিন্তা ভাবনা থাকে এবং পজিটিভ থিঙ্কিং থাকে। এই মাসের প্রথম থেকেই একটা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, আমি বলছি সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিতভাবে। এটার পিছনেও আর কোনো কিছু আছে কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে। আরেকটা কথা বলতে চাই, যেটা আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত স্টেটমেন্ট, আমরা একটা অসাবধানতার জাতিতে পরিণত হয়েছি, চিন্তা ভাবনা করি না আমরা। আমাদের যত উঁচুতে যত মানুষগুলো আছে, রেসপন্সিবল মানুষ, প্রত্যেকের খুব সচেতন থাকতে হবে। তারা কি করে না করে, কার পড়ার প্রতি কি ইম্প্যাক্ট আছে না আছে, এটা তারা ভুলে যায়। কিন্তু তারা জানে না, তারা যখন উপরে উঠে গেছে, তারা সবাই দৃষ্টির সামনেই চলে আসে। তো প্রত্যেকটা মানুষের অনেক সাবধানতা অবলম্বন করা উচিত। কি বলে, কি স্টেটমেন্ট দেয়, কি কাজ করে, কার সঙ্গে মিশে, কোথায় যায়, এগুলির ব্যাপারে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। যদি না করি, অসাবধানতার জন্য তারা নিজেরাও বিব্রতকর অবস্থায় পড়বে, জাতীয় অনেক রকম বিব্রত অবস্থায় পড়বে বলে আমি মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সঙ্গে এই প্রজন্মের দুজন রয়েছেন, লীনা পারভীন এবং মারুফ রসুল রয়েছেন। মারুফ, কোনো প্রশ্ন রাখছি না, লীনার কাছেও কোনো প্রশ্ন নয়, কি যোগ করবেন? আমার একটু লম্বা করে যোগ করার মানে তাহলে কি আগে লীনার কাছ থেকে শুনে আসবো? লীনা, কোনো প্রশ্ন রাখছি না, নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে। জি, বলার আছে তো ডেফিনেটলি। সেটা হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে মানে অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এই মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, এবং আমরা হচ্ছে যে এই মার্চ মাসে আমরা আমাদের স্বাধীনতার ইতিহাস নিয়ে, যুদ্ধের ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আলোচনা করার কথা, নতুন প্রজন্মের কাছে যাওয়ার কথা, কিন্তু সেই নতুন প্রজন্মেরই এক ধরনের উত্তেজনার মুহূর্তটিকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। আমি এখানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছিলাম একদম প্রথমেই। এই জায়গাটাতে আমি প্রথমেই একজন তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। আজকে উনি বিদেশি প্রতিনিধিদের বিবৃতিকে যেভাবে মোকাবেলা করেছেন, এই জায়গাটি আমরা এর আগে কিন্তু সাহসের সাথে মোকাবেলা করতে দেখি, বরঞ্চ আমরা পাল্টা দেখেছিলাম যে আমাদের রাজনৈতিক দলগুলো চেষ্টা করে সবসময় বিদেশি লোকদের এক ধরনের অনুকম্পা করার, নিজেদের দিকে টানার বা নিজেদের ইস্যুতে তাদেরকে যুক্ত করার এক ধরনের মানে সংস্কৃতি ছিল আমাদের ক্ষমতাসীন দলগুলোর মধ্যে। সেই জায়গাটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি, আত্মমর্যাদার জায়গাটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। এখন আমি যদি আসি যে যেই ইস্যুটি নিয়ে আমরা গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মেইনস্ট্রিম মিডিয়াতেও আলোচনা চলছে, এই আলোচনাটি আমি প্রথমে আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলতে চাই যে আমার মানে আকাঙ্ক্ষা থাকবে, আশা থাকবে, সেটি হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু আমি ব্যক্তিগতভাবে একদম অপ্রয়োজনীয় মনে করি না। আমাদের দেশে যে আকৃতিতে ডিজিটাল মিডিয়ার ব্যবহার বেড়েছে, সেই আকৃতিতে কিন্তু এই মাধ্যমটিকে নিয়ন্ত্রণ অথবা এই মাধ্যমটিকে আমরা কিভাবে এডুকেটেড মানে কি বলবো যে নিজেদেরকে করতে পারি, সেই জায়গাটি তৈরি হয়নি, সচেতনতার জায়গাটি তৈরি হয়নি। এই জায়গাটিকে নিয়ন্ত্রণের জন্য অথবা গাইড করার জন্য এক ধরনের একটা গাইডলাইন জরুরি। কিন্তু যেই জায়গাটি নিয়ে আপত্তি আছে, যে ধারাগুলো অ্যাকচুয়ালি অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে, সেই জায়গাগুলোকে নিয়ে আবারও আমি মনে করি যে সরকার ভাববেন, সমাজের যারা সচেতন নাগরিক আছেন তাদের মতামত গ্রহণ করবেন, সংশ্লিষ্ট মহলকে অন্তর্ভুক্ত করে এই জায়গাটিকে আমি বলবো যে সরকার সংস্কারের জায়গাটিতে মনোযোগ দিবেন।
আর মুস্তাকের বিষয়টি আমি বলবো যে আপনি আমি মানে প্রশা আপনার সাথে একদম একমত যে আমি নিজে ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করছিলাম ওনার যে পরিচয়টিকে সামনে আনা হচ্ছে যে উনি একজন লেখক, কিন্তু আমি উনি গ্রেফতার হওয়ার দিন যে সংবাদটি এসেছিল, প্রথম আলোর একটি সংবাদ আমি দেখছিলাম, ওখানে ওনার পরিচয় দেওয়া হয়েছিল একজন ব্যবসায়ী, কিশোরের পরিচয় ছিল একজন কার্টুনিস্ট, কিন্তু জনাব মুস্তাকের পরিচয় ছিল উনি একজন ব্যবসায়ী। তাদের কি পরিচয় ছিল, কেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে, সেখানে ছিল মুস্তাক এবং কিশোর তারা আইএম বাংলাদেশ নামে একটি পেজের অ্যাডমিন গ্রুপের ছিলেন ওনারা। সেই পেজটি যদি আমরা অনেকেই জানি না, কিন্তু ওই পেজটিতে আসলে কি কার্যক্রম হয়, ফেসবুকে ওই পেজটিতে আসলে যে কার্যক্রমগুলো পরিচালিত হয়, ওই জায়গাটি আমি মনে করি যে কোনোভাবেই একটি জঙ্গি সংগঠনের কার্যক্রমের চেয়ে কম না। আপনি সমালোচনা করতে পারবেন, আপনি আপনার বিপরীত মতকে অবশ্যই প্রকাশ করতে পারবেন, সেই স্বাধীনতা আছে, কিন্তু সেই স্বাধীনতা যখন আমার সংবিধানের মাত্রাকে, সংবিধানিক নির্ধারিত মাত্রাকে যখন অতিক্রম করে, তখন কিন্তু এটি অপরাধের পর্যায়ে পড়ে। আমি মানে ধরে নিচ্ছি যে শেখ হাসিনা একজন ব্যক্তি হিসেবে, একজন বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে আপনার কাছে অপছন্দের হতে পারেন, কারণ তিনি এই মুহূর্তে দেশ পরিচালনা করছেন। আপনি সরকার প্রধান হিসেবে শেখ হাসিনার কাজের সমালোচনা করতে পারেন, কিন্তু বঙ্গবন্ধু তিনি তো এই মুহূর্তে বাংলাদেশে নেই, এই মুহূর্তে তো বেঁচে নেই আমাদের মধ্যে, তিনি তো জাতির পিতা। তাহলে বঙ্গবন্ধুর প্রতি আপনাদের ক্ষোভটা কোথায়? আপনি ওই পেজটি যদি কেউ ঘুরে কিছুক্ষণ, তাহলে ওখানে দেখতে পাবেন বঙ্গবন্ধুর নামে যে পরিমাণ কুৎসা ওখানে প্রচার করা হয়েছে, যে পরিমাণ ঘৃণা ওখানে ছড়ানো হয়েছে, যে পরিমাণ বিকৃত মেসেজ ওখানে দেয়া হয়েছে জাতির পিতা শব্দটিকে ব্যবহার করে, সেই জায়গায় আমি মনে করি যে এই জায়গাগুলো উদ্দেশ্যমূলক ছিল, কোনো না কোনো বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্যকে তারা সার্ভ করছিল। আমি বলছি না যে এই ধরনের কার্যক্রম করলেই একজন মানুষকে বিনা বিচারে আটকে রাখার অধিকার আপনি পেয়ে যাবেন, তা না। আমি এই জায়গায় বলছি রাষ্ট্র বা সরকার যাকে অপরাধী মনে করবে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে পারবে বা তাকে আটক করতে পারবে, কিন্তু সেই জায়গাটি স্পষ্ট থাকতে হবে। একজন ব্যক্তিকে আমি কোন অপরাধে গ্রেফতার করলাম, তাকে আমি বিনা বিচারে দিনের পর দিন কিন্তু জেলে আটকে রাখতে পারি না। এই জায়গাটা কিন্তু আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে, এবং এই জায়গাটিতে নাগরিক হিসেবে আমি চাইবো আপনি যাকে গ্রেফতার করেন না কেন, যে আইনেই তাকে গ্রেফতার করেন না কেন, তার অপরাধের জায়গাটি সুস্পষ্ট করতে হবে, এবং পরবর্তীতে রাষ্ট্রকেও আইনের মোকাবেলা করতে হবে, আইনের বিধির মাধ্যমে আসতে হবে, এবং যাকে গ্রেফতার করা হয়েছে তাকেও কিন্তু আইনের মোকাবেলা করেই কিন্তু এই পুরো প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে। মুস্তাকের বেলায় কি হয়েছিল আমি ঠিক জানি না, কেন তার এতবার জামিন আবেদন নাকচ হয়েছিল, সেই জায়গাটি আমাদের কাছে অস্পষ্ট আছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে, আমরা আশা করি এই বিষয়টিকে কেন্দ্র করে তদন্ত কমিটির একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের সামনে আসবে, যাতে করে এই ধরনের অপরাধগুলো পরবর্তীতে আমাদেরকেও শিক্ষা দেয়, এবং এই ধরনের অপরাধে রাষ্ট্র কোন ধরনের আইনি পদক্ষেপ নিতে পারে। একজন নাগরিক হিসেবে আমার সচেতনতার জায়গাটি, আমার দায়িত্বের জায়গাটি যেন আমি সঠিকভাবে বুঝে নিতে পারি, এই জায়গাটি আমাদেরকে যেন স্পষ্ট করা হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যারা জান এবং জবানের অধিকার নিয়ে রাস্তায় নেমেছেন, আমি ঠিক জানি না বাংলা ভাষায় এই জায়গাটি আসলে কিভাবে আমি ডিফাইন করব। তারা বলছেন, আমি দেখেছি মুস্তাককে একজন ফেসবুকে লিখেছেন, যারা মুস্তাককে লেখক হিসেবে দাবি করছেন এবং যারা মনে করছেন এই সরকার মুস্তাককে হত্যা করেছে, এই জালেম সরকার এই মুস্তাককে হত্যা করেছে, বলছেন যে মুস্তাক একজন ভাষা শহীদ। আমি তাকে প্রশ্ন করেছিলাম ভাষা শহীদের মিনিংটা আপনি জানেন কিনা, মুস্তাক আহমেদ কিভাবে ভাষা শহীদ হতে পারেন। তিনি বলেছেন তিনি ভাষার লড়াইয়ের জন্য জীবন দিয়েছেন। যখন আমরা প্রশ্ন করি যে আসলে ভাষার লড়াইটা কোন জায়গায়, উনি কোন বর্ণমালার মুক্তির জন্য লড়াই করেছেন, তখন কিন্তু তাদের মুখটা বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে একটা টার্ম আমরা তুলে দিলাম যে মুস্তাক একজন ভাষা শহীদ, ভাষার লড়াইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে, এই রাষ্ট্র তাকে হত্যা করেছে, তাহলে এই যে প্রচারগুলো, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যদিও বললেন যে যাদের
কোনো রকম কাজ নেই তারাই আসলে এই ধরনের প্রচারের সাথে সম্পর্কিত। আমি এই জায়গায় অত্যন্ত বিনয়ের সাথে মাননীয় মন্ত্রীর সাথে দ্বিমত করব যে আজকে ফেসবুক কিন্তু একটা বড় মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। আমাদের মূলধারার গণমাধ্যমের পাশাপাশি ফেসবুক কিন্তু মতামত গঠনে অসম্ভব একটা সক্রিয় ভূমিকা পালন করছে। অসংখ্য ধন্যবাদ রিনা, আসবো আপনার কাছে। মারুফ, আপনার কাছে আসতে চাই, কিন্তু কথা হচ্ছে যে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এলে সময় হয়তো কিছুটা পাবে। এবং আমাদের সঙ্গে আরেকজন অতিথি তিনি যুক্ত হয়েছেন, মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমদাদুল ইসলাম। আমরা যাব তার কাছে, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, AT নিউজের সঙ্গে থাকুন। তোরা কি রোজ চা খাস? হ্যাঁ, বাবা বাসায় আসলে চা খাই, গল্প করি। ছোট্ট এক স্বপ্ন জাগে, ছোট্ট এক। এই যে ভালো চার দাম কত? এটা 30 টাকা, এটা 10 টাকা, আর এটা 5 টাকা। তাহলে আমাকে 5 টাকার চাই দেন। বাসায় চা? এত স্বাদের চা? কি চা? কাহিনী কি? ইস্পাহানি মির্জাপুর চা বাবা। এমন হাজারো সুখের আয়োজনে ছোট ছোট সাশ্রয়ী প্যাকে এলো শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের ইস্পাহানি মির্জাপুর। এবার দেশ জুড়ে লাইফটা হবে ভরপুর। আপনার চুল কখন সবচেয়ে বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। এই নিউট্রিলক্স সিরাম আর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ এখন মিনি প্যাকে 16% এক্সট্রা ফ্রি। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে। ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপ্টিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মখমলে গ্লো। লাক্স, গ্লো টাইম। করোনার সাথে ফাইট করতে আমরা কি না করেছি, কিন্তু করোনা ভাইরাস লেগে থাকতে পারে আমাদের শরীরেও। এই কারণেই আমার ভরসা ব্যাকড্রপ। ব্যাকড্রপের অ্যাক্টিভ সিমডিও প্লাস করোনা ভাইরাসের সাথে ফাইট করে আপনাকে রাখবে সম্পূর্ণ সুরক্ষিত। ব্যাকড্রপ লড়বে, করোনা মরবে। ব্যাকড্রপ, রিয়েল ফ্যামিলি হেলথ প্রোটেক্টর। দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। নিন পিউরিস। এর 7 স্তরের পিউরিফিকেশন দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ। দেয় 100% নিরাপদ পানি, যা আপনার পরিবারকে রাখে পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত। পিউরিট অর্ডার করতে কল করুন 16627 নম্বরে। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। তারুণ্যের সুগন্ধ ছড়িয়ে পড়ুক দিকে দিকে। ইউভি প্রোটেকশনের সুরক্ষা এবং হাজার ফুলের ফ্রেশ ফ্রেগ্রেন্সে ভরপুর তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। দিদু, মা সারপ্রাইজ হবে তো? হবে হবে। মা, তুমি লাঞ্চ করেছো? না বাবা, একটু পর করব। এখনো খাওনি? এখনই করব। কখন খাবে? এই যে তুমি বানিয়েছো। অমূল্য হাসিগুলো ধরে রাখতেই পেপসোডেন্টের সাথে এখন টিফিন বক্স ফ্রি। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। গোল্ডেন স্পট TMT বার।
এই রডে দম আছে। আমার রেকমেন্ডেশন, আমার রাস্তা গোল্ডেন ইস্পাত, সত্য নিতে দৃঢ় ভবিষ্যৎ। গোল্ডেন ইস্পাত। তুমি জানো কারা সেরা রিচার্জ অফার দেয়? জানি, নগদ সেরা রিচার্জ অফার দেয়, কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলার ভিতর আমি নাই ভাই। অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নাই সোনা। কি? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। এখন 1 কেজি রিনের সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি। দর্শক দেখছেন এটি নিউজ, সেই এবং এই বাঁচ আমাদের আজকের শিরোনাম। আমরা এতক্ষণ লীনা পারভীনের কথা শুনছিলাম। আমরা মারুফ প্রশ্ন রাখতে চাই না, কি যুক্ত করবেন? ধন্যবাদ দাদা। প্রথম কথা হচ্ছে যে মোশতাক আহমেদের একটি বই আছে, কুমির চাষির ডায়েরি নামে একটি বই আছে। তিনি কুমির চাষ করতেন, মানে স্ব উদ্যোক্তা ছিলেন। বিষয়টা তিনি লেখক কিংবা তিনি একজন সাধারণ নাগরিক, একজন লেখক বলেই যে সেটা একটা আলাদা বিষয় যেমন হবে লীনা তা পারভীন নয়। কিন্তু বললেন যে যখন গ্রেফতার হয়েছিল তখন প্রথম আলোতে তিনি তার ব্যবসায়ী পরিচয় হিসেবে হয়েছিল তাকে, পিকে হালদারের ব্যবসায়িক পার্টনার, সেটাও আপনাকে একটু জানিয়ে রাখলাম। তো জি, আমার তারপর হিসাবটা বলুন। হচ্ছে যে প্রথম মানে আপনার এই সার্বিক আলোচনা থেকে আমি দুটো বিষয় বুঝতে পারি। একটি হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন। কারণ ডিজিটাল পৃথিবী যখন বড় হতে থাকবে, ডিজিটাল নিরাপত্তা আইন থাকতে হবে। কিন্তু সেই ডিজিটাল নিরাপত্তা আইনটি কোথায় প্রয়োগ হচ্ছে, কিভাবে প্রয়োগ হচ্ছে, তার ধারা উপধারাগুলো কি? আপনি নিশ্চয়ই জানবেন দাদা যে দীর্ঘদিন ধরে, এর আগে যখন 57 ধারা ছিল, তারও আগে যখন ফৌজদারি ধারা ছিল, আমরা 2001 সাল থেকে দেখে আসছি যে এই ঘটনাটি ব্যবহৃত হয় কেবলমাত্র যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। প্রফেসর আলী আসগর স্যারের বিরুদ্ধে জারি করা হয়েছিল। হুমায়ুন আজাদের হত্যাকাণ্ডের বিচার হয়নি, কিন্তু তার পাকসের জমিন সাতবাদ গ্রন্থের পরে তার বিরুদ্ধে এই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। বাংলাদেশে ব্লগারদের বিরুদ্ধে নেওয়া হয়েছে 57 ধারা আসার পর, আর ডিএসএ আসার পর গণমাধ্যম কর্মীদেরকে ধরা হচ্ছে। কিন্তু এই যে রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় ওয়াজ মাহফিলের মাধ্যমে নারীদেরকে অসম্মান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে, বঙ্গবন্ধুকে খাটো করে দেখা হচ্ছে, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে নানানভাবে নানান ন্যারেটিভে দাঁড় করানো হচ্ছে, এই বিষয়ে কিন্তু কোনো ধরনের আলোচনা ডিএসএ দিয়ে আজ পর্যন্ত হয়নি আমার জানা মতে। এখন আসা প্রয়োজন সেটা হচ্ছে যে এই ডিজিটাল নিরাপত্তা আইন যেটা বলা হয়েছে, এই বিষয়ে কিন্তু সংশোধনের কথা গণমাধ্যম থেকেও বারবার বলা হয়েছে। মাননীয় মন্ত্রীর সঙ্গে যখন গণমাধ্যম কর্মীরা বসছেন, তখনও কিন্তু বলেছেন যে দুটো ধারা, বিশেষ করে 18 এবং 32 ধারা সংশোধনের বিষয়ে তারা কথা বলেছেন। আজকে স্বাধীনতার 50 বছরের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। এই স্বাধীনতার 50 বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আসলে আক্ষরিক অর্থে আমাদের আলোচনা করবার কথা ছিল যে আমাদের ঐতিহ্য, আমাদের স্বাধীনতার গৌরব নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধের গৌরব নিয়ে। কিন্তু এমন একটি পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এই পরিস্থিতিটাও কিন্তু রাজনীতিরই একটি অংশ। আমরা একে বাদ দিতে পারবো না। কেন? কারণ এই যে লীনা আপা বললেন যে জানো জবানের আন্দোলন বলা হচ্ছে। কেন জানো জবানের আন্দোলন বলা হচ্ছে? কারণ এটাও একটা রাজনীতি। রাজনীতিতে কারা করছে এবং জবান, এই শব্দ দুটি কারা ব্যবহার করে, এটা আপনি যেমন জানেন, আমিও জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আলোকচিত্র শিল্পী, আলেক জাজিরিয়া কানেকশন তার খুব প্রকট, এবং আরেকজন স্বাস্থ্যসেবা নিয়ে নানাভাবে তাদের সাথে মুস্তাকের যে কনভারসেশন, সেগুলো আমাদের আমি শুধু এইটুকু বলছি দাদা, হয়েছে, সেগুলিও আমলে আনা দরকার। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু একটি বিষয় আমারও প্রশ্ন, যে 6 বার তিনি জামিনের জামিনের আবেদন করলেন তার আইনজীবী, কিন্তু তিনি জামিন পেলেন না। এটা নিশ্চয়ই আদালত তার ব্যাখ্যা দিতে পারবেন বা তার আইনজীবী ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু বাংলাদেশে আমরা এরকম ঘটনাও দেখেছি যে অনেক বড় বড় অপরাধীরা জামিন পায়, 4 ঘন্টার মধ্যে জামিন পায়, এরকম ঘটনা আমরা সম্প্রতি দেখেছি। বা একটা টেলিফোন সংলাপ, শোনো, সাধারণ মানুষ বললে এটা খাবে না, লোকে খাবে না, একদম কনভারসেশনটা এরকম, কি করা যায়? তাহলে একে লেখক টেখক বানায় দাও আর কি। আমি আপনার সাথে একমত যে এটার এই রাজনীতির অংশ আছে। কারণ যখন এই ঘটনার পর গায়েবানা জানাজা হলো, তখন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি এই জানাজার ইমামতি কি একজন নারীকে করতে দিতে পারবেন? আপনি বলছেন এটা রাজনৈতিক কর্মসূচি, এটা কোনো ধর্মীয় কর্মসূচি না, তাহলে আপনি কি পারবেন? আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে আপনি দেখবেন যে যখনই এই ধরনের হত্যাকাণ্ডের প্রতিবাদ চলে,
তখনই খুব সচেতনভাবে ব্লগার হত্যাকে পাশ কাটিয়ে যাওয়া হয়। অভিজিৎ হত্যাকাণ্ডের কথা কিন্তু তখন বলা হয় না। আজকে আপনি যাদেরকে আন্দোলনে দেখছেন এই মানুষগুলো কিন্তু অভিজিৎ হত্যাকাণ্ডের পর, রাজীব হায়দার হত্যাকাণ্ডের পর, ওয়াশিকুর রহমান বাবু হত্যাকাণ্ডের পর আলোচনা করেনি। তাদের আলোচনার মধ্যে কখনো এই কথাটি আসে না যে এই দেশে ইসলামী জঙ্গিবাদ, এই দেশে জঙ্গি সন্ত্রাসের মাধ্যমে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মাধ্যমে এই দেশে মুক্তচিন্তক ব্লগারদের হত্যা করা হয়েছে, প্রকাশকদের হত্যা করা হচ্ছে, লেখকদের হত্যা করা হয়েছে। এই আলোচনাটি কিন্তু কখনো আসে না। কখনো কিন্তু হুমায়ুন আজাদের ছবিটি আপনি পোস্টারে দেখতে পাবেন না, অভিজিৎ রায়ের ছবিটি দেখতে পাবেন না। কিন্তু এইটা হচ্ছে রাজনীতির, এখানেই রাজনীতি সুস্পষ্টকরণ করা সম্ভব যে কারা কোন বিষয়ে রাজনীতিটি করছে। আমরা যখন এর আগে বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু একটি কথা বলেছিলাম যে যদি অভিজিৎ হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে আপনি ঠিকঠাক মতন প্রতিবাদটি করতেন, যদি হুমায়ুন আজাদ হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি ঠিকঠাক মতন প্রতিবাদটি করতেন, তাহলে আজকে হয়তো অনেকগুলো হত্যাকাণ্ড আপনাকে দেখতে হতো না। হ্যাঁ, আপনি যখন সিলেক্টিভ প্রতিবাদ করেন তখন বোঝা যায় যে আপনার রাজনীতিটি কোন দিকে। শাহবাগে দাঁড়িয়ে যখন আপনি গায়েবানা জানাজা পড়েন তখন বোঝা যায় আপনার রাজনৈতিক মতাদর্শের কম্পাসটি কোন দিকে ঘুরে। আর আরেকটি ছোট্ট বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে যে আজকে স্বাধীনতার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমাদের সেই বাস্তবতা নেই যে কূটনীতিকরা আমাদেরকে প্রেসক্রিপশন দিবেন আর আমাদের সেটা শুনতে হবে। 1971-এর মুক্তিযুদ্ধের সময়ও অনেক বিদেশি শক্তিরা বাংলাদেশকে নানানভাবে বিপথগামী করার চেষ্টা করেছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের মতন দুটি পরাশক্তি মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধে আমরা জয়লাভ করেছি, কূটনৈতিকভাবে আমরা জয়লাভ করেছি, কারণ স্বাধীন বাংলাদেশে আমরা স্বীকৃতি আদায় করতে পেরেছি। এখানে একটি বিষয় জানা প্রয়োজন যে আজকে কূটনীতিকরা যে কথাটি বলছেন, একযোগ হয়ে তারা যে আলোচনাটি করছেন, এটাও কিন্তু রাজনীতিরই অংশ। কারণ আমরা জানি এই কূটনীতিকদের বাড়ি নিয়ে দাওয়াত খাইয়ে হচ্ছে রাজনীতি করা হয়। আমরা আমলাদেরকে একসাথে হয়ে রাজনীতি করার নজির আমাদের বাংলাদেশে আছে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় না খুব বেশি চিন্তিত হওয়া বাংলাদেশের জন্য আবশ্যিক, কিন্তু বাংলাদেশের জন্য এইটা চিন্তা করা আবশ্যিক যে যেটি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বললেন যে যদি আইনের কোনো ফাঁক ফোকর থাকে, যদি আইনের কোনো সীমাবদ্ধতা থাকে, সেটা আমার দেশের নাগরিক বললে সেটা আমি অবশ্যই শুনবো। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। মারুফ, আমাদের সঙ্গে দুজন মানুষ, মানে মেজবা কামাল স্যার আর হচ্ছেন সাজ্জাদ আলী জহির বীর প্রতীক স্যার। আমি চিরকৃতজ্ঞ এই মানুষগুলির প্রতি যে তারা বিভিন্ন সময় ঢুকে দাঁড়িয়েছিল বলে আপনি আজকে কথা বলতে পারছেন। এটা সেই বাংলাদেশ। মেজবা কামাল স্যারের কাছে যেতে চাই। বহু দুঃসময় পার করে এসে স্যার, আমি কৃতজ্ঞ ভরে আপনার কথা শুনি। সবকিছু মিলে নিশ্চয়ই এই বাংলাদেশ এই পরিস্থিতিতে থাকবে না, আরো ভালো জায়গায় যাবে, সেই প্রতীক্ষা আমাদের সবারই। নিশ্চয়ই আপনি অনেক কিছু যুক্ত করবেন। মেজবা কামাল স্যার। অনেক ধন্যবাদ প্রণব। তো যে আলোচনাটা হচ্ছিল আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি আসলে মানে এইভাবে দেখি যে মুস্তাক আহমেদ তিনি একজন লেখক ছিলেন। হ্যাঁ, তার লেখা অন্তত একটা বইয়ের কথা আমরা জানি। আর তিনি মানে তার যে আপনার ব্লগটা ছিল, সেই ব্লগে তার যে মতামত তিনি দিয়েছেন আমি সেগুলো সব জানি না, কিন্তু আমি মনে করি যে তার সব মতের সাথে তো আমাদেরকে একমত হতে হবে এমন কোনো কথা নেই। আমি অনেক বিষয়েও তার সাথে ভিন্ন মত পোষণ করতে পারি, কিন্তু তারপরেও আমি মানে আপনার একজন মানুষ মানে কেন 6 বার তিনি আপনার জামিনের আবেদন করেও জামিন পেলেন না, তার কি অপরাধ? তার কি আপনার জামিন অযোগ্য অপরাধ, নাকি এটা জামিন পেতে পারেন কিন্তু জামিন পেলেন না? এই বিষয়টা আমি তলিয়ে দেখতে চাই। আরেকটা হচ্ছে যে মানে কারাবন্দি থাকা অবস্থায় তাকে কেন প্রাণ হারাতে হলো, তার যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছিল কিনা, সেই বিষয়গুলো আমি নিশ্চিত হতে চাই, কারণ এটা কিন্তু মানবাধিকারের প্রশ্ন। কাজেই সেই দিকটাকে আমি গুরুত্ব দিয়ে দেখতে চাই। তারপরে যে কথাটা আমি বলি, আমি মনে করি আমি যেটা চারপাশে তাকিয়ে দেখছি সেটা হচ্ছে যে আজকের দিনে মুস্তাককে নিয়ে যারা মুস্তাকের মৃত্যুকে কেন্দ্র করে যারা রাজনীতি করার চেষ্টা করছে, এর মধ্যে তারা বিশেষ করে আমরা দেখেছি এর মধ্যে একটা মহল তো সুচিহ্নিত মহল, এবং তারা এ দেশের উগ্রবাদী মৌলবাদী মানে যে রাজনীতি তার অংশ, এবং তারা এখন এই যে আপনার মৃত্যু এটাকে ক্যাপিটালাইজ করতে চাইছে। মুস্তাক রাজনৈতিকভাবে এদের সাথে হয়তো আদৌ যুক্ত ছিলেন না, কিন্তু দেখা গেল যে তারা একটি লাশ পেয়েছে এবং সেই লাশকে ধরে তারা রাজনীতি করতে চাইছে। তো এই ধরনের অপচেষ্টা তারা করছে। কাজে আমি মনে করি যে মুস্তাককে আক্রমণ করার দরকার নাই। মুস্তাকের মৃত্যু মানে তার প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি, কিন্তু যারা মুস্তাকের
মৃত্যুকে কেন্দ্র করে আজকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এটা এক। 2 নম্বর হচ্ছে যে ডিজিটাল নিরাপত্তা আইনটাকে খতিয়ে দেখার দরকার আছে। ডিজিটাল নিরাপত্তা আইন নিশ্চয়ই দরকার আছে। আমি কিন্তু একেবারেই যে এই আইনের কোনো দরকার নেই এটা বলবো না, কারণ ফেসবুকে যে অবস্থা দেখি এবং ফেসবুককে যেভাবে আপনার একটা বিশেষ মহল ব্যবহার করে সেটাকে নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। ডিজিটাল আইনের নানান দিক আছে, বাট তার মধ্যে একটা সেগমেন্ট হিসেবে ফেসবুককে যদি আমি বলি, তাহলেই আমি বলছি যে এটাকে আপনার নিয়ন্ত্রণ করা খুবই দরকার আছে। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের যে জায়গাগুলোতে আপনার ডিজিটাল নিরাপত্তা আইনকে ব্যবহার করা দরকার, আমরা যেটা দেখি যে আপনার সেইটা না হয়ে মারুফ যে কথাটা বললো যে দেখুন যে সেই বরং আপনার দেখা যাচ্ছে যে এটা অন্যদের ক্ষেত্রে আপনার অনেক সময় ব্যবহার হচ্ছে বলে অভিযোগ উঠছে। কাজে আপনার ডিজিটাল নিরাপত্তা আইনের যেন মিস ইউজ না হতে পারে সেটা আমরা যেন নিশ্চিত করতে পারি, সেটা চেষ্টা করি। স্যার আমি আসবো স্যার, একটা ছোট্ট জিনিস একটু মনে করিয়ে দিয়েই সবার উদ্দেশ্যে এই প্রশ্নটা থাকলো। একজন পশ্চিমবঙ্গের পেঁয়াজ ব্যবসায়ী তিনি দুষ্টুমি করে বলছিলেন যে গেল বছর পেঁয়াজের বাজারটি যখন অস্থিতিশীল হলো তখন আপনাদের দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম যে পারফরমেন্সটি দেখালো, আবার যদি একটু দেখাতো, কারণ এখন তো বাংলাদেশে 28, 29, 30 টাকায় পেঁয়াজ আমরা একটু ভালোই ব্যবসা করতে পারতাম। আমার মনে হলো যে এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা হাসি ঠাট্টা এবং গুজব সবকিছুই যারা রটান, তাদের দায়িত্বশীলতা নিয়ে আর কিছু বলার আছে বলে মনে হয় না। মারুফ, আপনি বোধহয় কিছু একটা যোগ করতে চাইছেন। আমি একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে করবো। এমদাদ স্যার আপনি থাকুন, তারপর বিরতির পর আপনাকে দিয়ে শুরু করবো। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। মোবাইল অ্যাকাউন্টে টাকা জমা? হ্যাঁ, মোবাইলে টাকা জমাই তো। জানোস না নগদেই সবচেয়ে বেশি লাভ দেয়? হ্যাঁ জানি তো, নগদে টাকা জমাইলে সবচেয়ে বেশি লাভ দেয়, কিন্তু অ্যাকাউন্ট খোলার ঝামেলাটা তোরে কে কইছে? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। পেপসি 1 লিটার 50 টাকা। বড় পেপসি, বড় স্বাদ। এখন বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি। বিকাশ অ্যাপ বা *247# ডায়াল করে সেট করুন 5টি প্রিয় নম্বর আর সেন্ড মানি করুন ফ্রিতে। আচ্ছা, ইউনিভার্সিটি ইলেকশনে শুধু ছেলেরাই দাঁড়ায়, এটা কে বদলাবে? বাবা, আমি ইলেকশনে দাঁড়াবো। ইলেকশন করা রোদ, এত কষ্ট, বাদ দে মা। তুমিই তো উঠতে শিখিয়েছো, উঁচুতে উঠতে পারবো না তা তো শেখাওনি। কড়া রোদ এটা সামলাবে, তুই গ্লো কর। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি, এটি রোদ থেকে বাঁচায় আর এর মাল্টিভিটামিন ডার্ক স্পটস কমায়, দেয় এইচডি গ্লো। আর এরপর দেশকে বদলে দেব। গ্লো করো নিজের পরিচয়, গ্লো এন্ড লাভলি। একটা কাজ করতে কতক্ষণ লাগে? আধা ঘন্টার মধ্যে যদি না হয় অফিস থেকে একদম বের করে দেব। ছোট স্যার কইছে খুব জরুরি। আমি কি আরএফএল ক্লাস 5 নাকি? সবাই তো আর আরএফএল ক্লাস পাইপ না, শুধু এই পাইপই পারে মাটির 1250 ফুট নিচের চূড়ান্ত চাপেও টিকে থাকতে যুগের পর যুগ। আরএফএল ইউপিভিসি ক্লাস পাইপ। বাবা স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবান দেয় কোভিড-19 করোনা ভাইরাস থেকে 99.9% অধিক কার্যকর সুরক্ষা। এখন লাইফবয় 150 গ্রাম সাবান কিনে ফ্রিতে ডিজিটাল হসপিটাল ডাক্তারের পরামর্শ নিন। ভাইরাস ও জীবাণু থেকে বাঁচতে বারবার হাত ধোয়া জরুরি, কিন্তু সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন। তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। স্যাভলন। দিন যেমনই হোক, আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মখমলে গ্লো। লাক্স গ্লো টাইম। ওনাদের আর দোষ কি বলুন? আরএফএল পপুলার ডোরের নজর কাড়া ডিজাইন দেখে সবার চোখে তো ঘোর লাগবেই। পপুলার ডোর, চোখে লাগে ঘোর। গাড়িতে বসো। কি করছিস?
বাবাকে দেখেছি। তুই কবে এত বড় হয়ে গেলি? হরলিক্স, দুধ, গম, ভিটামিনস। দিন যেমনই হোক আমার চেহারা করে গ্লো, কারণ আমার আছে নতুন লাক্স 7টি সৌন্দর্য উপাদানের সাথে। আমার চেহারায় আনে মখমলে গ্লো। লাক্স, গ্লো টাইম। কয় টাকা চার্জে শর্ট করলাম? ওই তো 1020 টাকায় ক্যাশ আউট করলাম। রেট কম কার জানো? জানি তো, নগদের সবচেয়ে কম রেট, কিন্তু অ্যাকাউন্ট খোলা তো খুব ঝামেলা। কে বলছে মামা? ঝামেলা নাই? কাগজপত্র বা ফর্ম ফিল আপের ঝামেলা ছাড়াই যে কোনো মোবাইল নাম্বার থেকে *167# ডায়াল করুন, আর নগদে আসলেই 20 টাকা রিচার্জে 20 টাকা বোনাস। বেক সর্ষে ইলিশ আমার নতুন ভিডিওর জন্য। এ পর্যন্ত এটা তোর বেস্ট। এ কি এমন মলিন কাপড় পরে ইউটিউবে আসা যাবে না। তার জন্য আছে নতুন রিন, যা কাপড়ের উজ্জ্বলতা অটুট রাখে ব্রাইট লক টেকনোলজির সাহায্যে। নিজের সেরাটা দেখানোর জন্য সেরা রিন। এখন 1 কেজি রিনের সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে রয়েছি। আমরা যারা আছি সবাই একবার করে সুযোগ পাবো। আমাদের আজকে একজন বিশিষ্ট অতিথি মেজর অফিসার এমদাদুল ইসলাম স্যার, তাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। যে স্যার, শুরুটা একদম ছোট করে যদি আপনি শুরুটা বলেন, কারণ অনুষ্ঠান শেষ আপনাকে দিয়ে করব। আপনি আরও একবার সুযোগ পাবেন, তাই কোনো প্রশ্ন রাখছি না, কারণ আমি সময় নিতে চাই না। স্যার, কি যোগ করবেন? এমদাদ স্যার। ধন্যবাদ। আসলে অপেক্ষায় রাখানোটা আমার কাছে অনেক মূল্যবান সময় বলে এটা মনে হয়েছে। যারা আলোচনা করেছেন, আমি এত 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 জিনিস এর মধ্য থেকে জেনেছি এবং নিজেকে আই হ্যাভ জাস্ট এনরিচড। বিশেষ করে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যখন আজকে বলছিলেন কথাগুলো, আমার মনে হলো যে আমি একজন স্পর্ধিত বাঙালি, যে আমার এখন বলার সময় চলে আসছে যে হু উই আর অ্যাজ এ নেশন। আজকে এই যে বাইরে, আমিও তো কূটনৈতিক চাকরি করেছি, বেশ লম্বা সময় করেছি, 4.5 বছর 5 বছর। কখনো দেখি নাই যেসব দেশে ছিলাম সেসব দেশে কোনো একজন কূটনীতিক সেই দেশের কোনো বিষয় নিয়ে কোনো বিবৃতি দিতে আমি কখনো দেখি নাই। বাট আমাদের দেশের আমি এক একটা উদাহরণ দিতে পারি। যেমন ধরেন, আমেরিকাতে সেদিন ক্যাপিটাল হিল আক্রান্ত হলো, কোনো রাষ্ট্রদূত সেখানে কোনো বিবৃতি দিয়েছে সেটা আমরা দেখি নাই। সে দেশের মানুষরাই বলেছে, গোয়েন্দা সংস্থা বলেছে। রাশিয়ান এই যে লাভালিনকে নিয়ে এত কিছু হলো, তারে বিষ প্রয়োগ করা হলো, বিষক্রিয়া হলো, তাকে কোর্টে নিয়ে তাকে শাস্তি, এটার পরেও তাকে যখন দেশে গেল তাকে জার্মানি থেকে তাকে জেলে দেওয়া হলো, কিন্তু সেটা নিয়েও কেউ কোনোদিন উদ্বেগ প্রকাশ করতে দেখি নাই। পার্শ্ববর্তী, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কৃষক আন্দোলন হচ্ছে, সেখানে কোনো রাষ্ট্রদূত বা কোনো কূটনীতিক এখানে কোনো বিবৃতিতে দেখে নেই। এখানে যেটা মূল কথা যেটা বলেছেন আপনার উপস্থাপনাতেই ছিল, সেটা আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমরা এদেরকে পেছনে কিছু কলকাঠি নারী তাদের কাছে ধর্ণা দেই, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো সেটার থেকে এখন দ্বিতীয় যেটা হচ্ছে, আজকে স্পষ্ট করে যে এই কথা বলার সময় আসছে, প্লিজ ডোন্ট পোক ইউর নোজ ইন আওয়ার ওন ইন্টারনাল অ্যাফেয়ার্স। এবং পররাষ্ট্রমন্ত্রী কিন্তু স্পষ্ট করেই বলেছেন, যদি আমাদের কোনো দুর্বলতা থাকে সেটা আমাদের দেশের মানুষ আলোচনা করবে, আমরা আলোচনা করব। ইউ আর নোবডি টু ডিকটেট আস, ইউ আর নোবডি টু গাইড আস। আমরা জানি আমাদের জাতি হিসেবে আমাদের মুক্তিযুদ্ধ আজকে গৌরবের মাস, মার্চের এই প্রথম দিনেই আজকে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি যারা আমাদের এই জাতি হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য, যারা আমাদেরকে উত্তরাধিকার হিসেবে দিয়ে গেছেন, তাদের সাহস, তাদের আত্মত্যাগ এবং কিভাবে পথ চলতে হয়। শত বাধা বিপত্তির মুখেও, বৃহৎ তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় শক্তির মুখে দাঁড়িয়েও আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমাদের আলোচকরা সেসব কথা বলেছেন। এখন কথা হচ্ছে, সেখানে আমরা সেই উত্তরাধিকারের মাসেই আজকে আমাদের সামনে যত কিছু আসবে তত আমাদের মনে হবে আমরা একটা ভাইব্রেন্ট জাতি, আমরা একটা ক্রম বিকাশমান একটা জাতি, যার জন্য আমাদের এখানে দ্বন্দ্ব হবে, সংঘাত হবে, আমরা সেটাকে নরমাল হিসেবে নিব, এটাতে কিছু আসা যায় না। তবে আমাকে ভালো লেগেছে, আমরা জাতি হিসেবে স্যার, আপনাকে একটু থামাতেই হচ্ছে। আমরা সবাইকে একবার করে সুযোগ দিতে চাই। সাজ্জাদ আলী জহির স্যারকে একটু বলবো যে স্যার, শেষ কথা কি হবে? এমদাদ সাহেব যে কথাটা বললেন এটা
খুবই একটা জরুরি বিষয়, যে কূটনৈতিক নর্মস আর কি, ডিপ্লোম্যাটিক নর্মস এর বাইরে যদি কেউ এইসব কথাবার্তা বলে তাহলে তো কূটনৈতিক নর্মস এর মধ্যেও কিছু তো অ্যাকশন নেওয়া যায়, সেই ব্যাপারটা আমাদের চিন্তা করতে হবে। এবং বিশ্বের অনেক জায়গায় তো অনেক ঘটনা হচ্ছে, আমাদের কূটনীতিবিদরা কি সেসব ব্যাপারে কোনো স্টেটমেন্ট দিতে পারেন বা দিয়েছেন নাকি আমরা জানতে পারি না। এই ব্যাপারটা একটা ব্যাপার। আর অভ্যন্তরীণ ব্যাপারটা খুবই আমাদের চিন্তা করতে হবে। দিস ইজ আওয়ার ন্যাশনাল প্রাইড। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার একদম সময় আজকে হাতে কম। লীনা জি, লীনা পারভীন 30 সেকেন্ড সময় আপনি পাবেন। জি ধন্যবাদ। আমি একদম লাস্ট রিমার্কসটা দিতে চাই যে আমরা এই মুহূর্তে আসলে আলোচনা করার কথা ছিল, আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছি। 2041 সালে আমরা যখন উন্নত দেশের খাতায় নাম উঠাবো তখন যেন আমাদের এইসব বিষয় নিয়ে আর আলোচনা না করতে হয়, সেই পরিকল্পনার জন্য আমরা এখন থেকে নেই। আর ডিজিটাল নিরাপত্তা আইনের যে জায়গাটি অপব্যবহারের সুযোগ আছে সেই জায়গাটির সংস্কারের অতি দ্রুত যেন সরকার ব্যবস্থা নেয়, আমি সেই আহ্বানটা রাখছি। দারুণ। মেজবা কামাল স্যার। আমি আজকের দিনে 71-এর 1 মার্চকে স্মরণ করব। এই দিনটা একটা ঐতিহাসিক দিন, কেননা পাকিস্তানের ইয়াহিয়া সরকার যখন জাতীয় পরিষদের অধিবেশনকে বন্ধ ঘোষণা করলো অনির্দিষ্টকালের জন্য, সেদিন কিন্তু ঢাকা একেবারে আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠেছিল এবং তখন স্টেডিয়ামে যে ক্রিকেট খেলা চলছিল সেটার সাথে সাথে বন্ধ হয়ে গেল। লোকজন সব মানে বাসাবাড়ি থেকে, অফিস থেকে, আদালত থেকে, খেলার মাঠ থেকে চলে এলেন রাজপথে এবং সবাই তখন গেলেন হোটেল কুরবানির দিকে, যেখানে বঙ্গবন্ধু তখন আপনার সভায় ছিলেন এবং তার জন্য অপেক্ষা করলো। এবং বঙ্গবন্ধু সেখান থেকে কিন্তু কর্মসূচি ঘোষণা করলেন যে 2 মার্চ ঢাকা শহরে হরতাল, 3 মার্চ সারা দেশে হরতাল এবং 7 মার্চ রেসকোর্স ময়দানে যে বিশাল ঐতিহাসিক জনসমাবেশ, এবং যা মানে পৃথিবীর মধ্যে একটা অনন্য ইতিহাস তৈরি করেছে 7 মার্চের বঙ্গবন্ধু অভিভাষণের মধ্যে দিয়ে। সেই 7 মার্চের সেই সভার কথা সেটা কিন্তু বঙ্গবন্ধু এই 1 তারিখেই ঘোষণা করেছিলেন। কাজে ইতিহাসের সেই অগ্নিঝরা 1 মার্চ আজকে আমি সেই দিনটাকে স্মরণ করব এবং 71-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ এগিয়ে যাবে এবং এলডিসি থেকে উত্তরণের যে মানে আমরা যে পর্ব অতিক্রম করলাম সেজন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অভিনন্দন জানাবো এবং আমাদের গোটা দেশের মানুষ, বিশেষত কৃষক সমাজ, আমাদের শ্রমজীবী মানুষ হচ্ছেন আমাদের মূল শক্তি, তাদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মারুফ, শেষ বলে কিছু নেই, কি বলবেন? শেষ বলে কিছু নেই, কিন্তু একটি বিষয় আমাদের পরিষ্কার থাকতে হবে, সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তাদের ধারাটা অব্যাহত রাখবার জন্য তাদেরও কাজটা করতে হবে। আর এই ডিএস এর যেই ধারাগুলো বিতর্কিত সেগুলো সংস্কার করা প্রয়োজন, কারণ রাজনীতি দেখলেই বোঝা যায় রাজনীতিটা কারা করছে। আর একটু শেষ কথা দাদা, সেটা হচ্ছে যে কূটনীতিকরাও যাতে মনে রাখেন যে কূটনীতি এবং কূটকৌশল এক জিনিস না, এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ কূটনীতিকদের এই বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আজকে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য খুব জরুরি এবং খুব উল্লেখযোগ্য নথিভুক্তকরণের বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। এমদাদ স্যার, শেষ কথা আপনার। ধন্যবাদ। শেষ কথা হলো, আমরা আমাদের সবার আলোচনা থেকে এইটুকুই বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমরা জাতি হিসেবে সচেতন, আমাদের একটা গৌরবের একটা জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করেছি। আমার একটা স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে সবার কাছে, আমরা জাতি হিসেবে যেন কোথাও মাথা না হয়। আমরা জাতি হিসেবে আমাদেরকেই বলবো যে, যেন আমি সুকান্তের কবিতা দিয়ে শেষ করতে চাই, যে সাবাস বাংলাদেশ অবাক পৃথিবী থাকিয়ে রয়, জলে পড়ে মরে ছারখা তবু মাথা নোয়াবার। স্যার, এরপরে আর কোনো কথা হবে না, কবিতার মধ্য দিয়ে শেষ করতে চাই। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই রাত 1:10 অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে, দেখার আমন্ত্রণ জানাতে চাই। সে পর্যন্ত ভালো থাকবেন। এটি নিউজের সঙ্গে শুভরাত্রি।
চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সৌরভে স্যান্টেলিনা সোপ।